আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 102 ব্যাচের আজকে 13তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো কিওয়ার্ড রিসার্চের ক্লাস। তো আমরা আজকে যেহেতু 13তম ক্লাস, আমি গত ক্লাসেই বলেছিলাম আমাদের কিন্তু নেক্সট ক্লাসে, আই মিন আমাদের 1 ডিসেম্বর নেক্সট ক্লাসে কিন্তু আমাদের এক্সাম হবে। আমি আপনাদের ঠিক এখানে কিন্তু লিখে দিয়েছিলাম মিড টার্ম এক্সাম কয় তারিখ। 1 ডিসেম্বর 2025 আমাদের এক্সাম আছে। তো আমরা, যদি আপনাদের না জানা থাকে, আমি কিন্তু আবারও আপনাদের জানিয়ে দিলাম। তো আমাদের মিড টার্ম এক্সামে কি কি করা লাগবে না লাগবে একটু আগে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি, যাতে আপনাদের আবার বলবো নাকি বলবো না। তো আপনাদের কাছে রেসপন্স পেয়েছি যে স্যার দরকার নেই। তো আমাদের, তা আমি একটু জিজ্ঞেস করে নেই, আমাদের সবার জানা আছে না? আমি আবার একবার জিজ্ঞেস করে নিচ্ছি যে আমাদের মার্কস গুলো কিন্তু শুধুমাত্র এমসিকিউর মার্ক আমরা দেখতে পারবো, রিটেন মার্ক আমরা পরবর্তীতে জানতে পারবো। এইগুলো তো আমাদের অলরেডি জানা আছে, তাই না? ইয়েস বা নো বলেন, আপনাদের চ্যাট অপশনটি খুলে রেখেছি। ওকে, আমরা সবাই তাহলে জেনে আছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনপুট। আপনাদের চ্যাট অপশনটি আবার বন্ধ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা গত ক্লাসে যা যা আছে আমরা সবাই জেনেছি, এবং আমরা এক্সামটি দেওয়া ট্রাই করব গুগল ক্রোম দিয়ে, যাতে আমরা ইজিলি রেজাল্টটিও দেখতে পারি। তো এখন আজকে ক্লাস আমরা শুরু করি, সেটি হলো কিওয়ার্ড রিসার্চ। তো আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে যা যা আছে সেগুলো আমরা দেখি। তো গত ক্লাসে আমি আর কি, এসইও ক্লাস যেটা আছে এটা আসলে একটা ক্লাস আর কি, তো আমি এটাকে দুই ভাগে নেই। তো আজকে কিওয়ার্ড নিয়ে আমরা অনেক কিছু শিখব। ওকে, তো কিওয়ার্ডটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? কিওয়ার্ড ক্যাটেগরি ওয়াইজ, যদি ক্যাটেগরি ওয়াইজ ভাগ করতে চাই, তাহলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, মানে কাস্টমারকে আমি যদি বুঝাতে চাই, সেটা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, যেটা আমি প্রোডাক্টকে ডিফাইন করি সেটা প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। আর একটা জিও টার্গেটিং কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ড দিয়ে আমি আমার লোকেশনকে ডিফাইন করি সেটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। তো স্যার, শুধুমাত্র আমাদের এই তিনটি কিওয়ার্ডে কি আছে যেটা দিয়ে আমি ব্যবহার করতে পারি? আর কি কোনো টাইপের কিওয়ার্ড নেই? আরো টাইপের কিওয়ার্ড আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে আর কি কি আছে? কিওয়ার্ডের যে সাইজ আছে সেইগুলো নিয়েও কিন্তু আমরা ভাগাভাগি করে ওকে প্রকারভেদ করতে পারি। তো কি কি আছে? কিওয়ার্ডের লেন্থ দিয়ে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। যেমন শর্ট টেল কিওয়ার্ড, ছোট যেটা; লং টেল কিওয়ার্ড, একটু বড় যেটা; তারপরে সাব গ্রুপ কিওয়ার্ড, যখন আমরা একটাকে গ্রুপ করে থাকি; শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, যেটা আমরা নির্দিষ্ট টাইমের জন্য করে থাকি; এবং লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, যেটা আমরা অনেকক্ষণ ধরে পেয়ে থাকি। তো এইগুলো কিন্তু আমাদের কিওয়ার্ড। তো আপনি যদি চান একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। খাতায় ওরকম লেখার আজকেও দরকার নেই, যেহেতু আমাদের পুরোটাই কিন্তু রেকর্ডিং হয়ে থাকে। জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন, যাতে আমি প্রতিটি কিওয়ার্ড নিয়ে ডিটেলস ভাবে আলোচনা করব, আমাদের বুঝতে যাতে সমস্যা না হয়। ওকে, তাহলে আমরা দেখি। আমি আবার দিই, আমাদের সবার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? আপনাদের স্ক্রিনটি একটু আপনাদের কথা বলার সুযোগ দিই, মানে মেসেজ করার সুযোগ দিই। সবারটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? ওকে, তাহলে সবার স্ক্রিনশট নেওয়া হয়েছে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আগাই। প্রথমটি কি? প্রথমটি হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। তো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডটি কি? এগুলো এমন কিছু কিওয়ার্ড যা আপনার কাস্টমারকে আকর্ষণ করতে চান, বা কাস্টমারের উপর ফোকাস করে যে কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন। এইগুলো কিওয়ার্ড ব্যবহার করার সময় আমরা ফোকাস করি যে আমার কাস্টমার কেমন হবে। তো আমরা যখন এগুলো কিওয়ার্ড বানাই,
তখন আমরা কাস্টমারের উপরেই কিন্তু কিওয়ার্ড ফোকাস করি, আমরা করে থাকি। তো উদাহরণ কি, ধরেন আমরা বিগিনার রানিং শু, যে দৌড়াদৌড়ি করা যে জুতা আছে, এদের জন্য এটা কে পড়বে তাদের উপরে চিন্তা করে আমরা কি করছি, এটি কাস্টমার ডিফারেন্ট কিওয়ার্ড আমরা চিন্তা করছি। তাহলে তাদের জন্য কিরকম টাইপের আমরা কিওয়ার্ড বানাতে পারি, বেস্ট রানিং শু ফর বিগিনার্স। তো ধরেন আমরা যদি এরকম একটি কিওয়ার্ড দেই এবং এরকম কিওয়ার্ড দিয়ে আমরা একটি পোস্ট লিখি, বা আমাদের যে প্রোডাক্ট যদি থাকে সেটা আমরা ক্যাটেগরাইজ করি, দেখবেন বেটার কাজ করবে। তো বা আমরা যদি দিই অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স, তো এই কিওয়ার্ড যে আমরা বানিয়েছি এটি দিয়েও যদি আমরা প্রোডাক্ট লিস্টিং এ দেই, দেখবো আমাদের প্রোডাক্টটা বেটার কাজ করার পসিবিলিটি আছে। তো সার্চে বলছে প্রোডাক্ট পসিবিলিটি আছে, তাহলে আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি যে এটা দিয়ে রেজাল্ট আসে নাকি না আসে না। তো আমি যেমন দিয়েছি, আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি অ্যাফোর্ডেবল রানিং শুজ ফর বিগিনার্স দিয়ে কিছু আসে নাকি আসে না। তো আমি অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স দিয়ে গুগলে সার্চ দিলাম, আমরা দেখতে পারলাম আপনি যদি এখনো গুগলে যদি সার্চ দেন, দেখবেন বেস্ট রানিং শু ফর 2025 দেখতে পারবেন, 7 স্টিপ রানিং শু ইন 2025 দেখতে পারবেন, এবং রেজিডিট দেখতে পারবেন যে কোনটা বেটার। তো এই যে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই কিওয়ার্ড দিয়ে কিন্তু অনেকে পোস্ট দিচ্ছে এবং এইটা হলো বেটার একটা কিওয়ার্ড। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা দিয়ে পোস্ট দেওয়া আসলে পসিবল বা বেটার, বা আমার যদি একটি প্রোডাক্ট থাকে এইটি ব্যবহার করে আপনি সেটাকে মার্কেটিং করতে পারেন। তারপরে কি, কাস্ট প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড। তো প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ডটি কি? প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড হলো যেটা দিয়ে আমরা প্রোডাক্টকে ডিফাইন করব। ঠিক আছে, মানে প্রোডাক্টকে বুঝাবো বা প্রোডাক্টকে বিশ্লেষণ করার ট্রাই করব। তো বিষয়টি কি, আমি আপনাকে একটা সুন্দর মতো একটি টিপস দেই কিভাবে আমরা প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড বানাতে পারি। ধরেন আপনি যে কোনো একটি প্রোডাক্টের কথা কল্পনা করেন চোখ দিয়ে, যেটার প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড আপনি বানাতে চাচ্ছেন, এবং তার যত গুণ আছে, যত বিশেষণ আছে, সেগুলো আর কি ব্যবহার করবেন, তাহলে কি হয়ে যাবে, আপনার প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড হয়ে যাবেন। চোখ বন্ধ করে চিন্তা করেন, মেবি আমরা অনেকেই পারছি না। ঠিক আছে স্যার, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটি ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল আপনি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে সেই যে আপনার পানির বোতল আছে সেটা যদি স্টেইনলেস স্টিলের টাইপের হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে কি বলে আর কি বিক্রি করতে পারি। ঠিক আছে, আমরা যদি ওটার নাম দেই বা ওটার জন্য আমরা কিওয়ার্ড ইউজ করি রিইউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ওটার বেটার রেজাল্ট হচ্ছে। তাহলে আমি যদি একটু গুগলে সার্চ দিই রিইউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল, তাহলে দেখি কিছু আসে নাকি আসে না। আমরা গুগলে সার্চ দিয়ে দেখব যে অ্যামাজনের থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গায় এই রকম বটল দেখতে পারবো। তার মানে কি, এই প্রোডাক্ট কিন্তু অনেক জায়গায় আছে। ঠিক আছে, এই টাইপের প্রোডাক্ট অনেক জায়গায় আছে। তাহলে আমরা বুঝলাম এই যে কিওয়ার্ডটি ব্যবহার করেছি, এই কিওয়ার্ডটি অনেকেই ব্যবহার করছে, তার মানে এটি একটি বেটার কিওয়ার্ড। ওকে, তো আমাদের যদি এরকম একটি প্রোডাক্ট থাকে, আমরাও প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড ব্যবহার করে বেটার রেজাল্ট আনতে পারবো। তারপরে নেক্সটটি কি, নেক্সটটি আমরা দেখেছিলাম জিও টার্গেটিং কিওয়ার্ড। তো জিও টার্গেটিং কিওয়ার্ডটি কি, যে কিওয়ার্ড দিয়ে আপনার লোকেশনকে টার্গেট করে আমরা একটি কিওয়ার্ড বানিয়ে থাকি, সেটাকে আমরা জিও টার্গেটিং কিওয়ার্ড বলে থাকি। এই ধরনের কিওয়ার্ড লোকেশন টার্গেট করে এবং
এগুলো সাধারণত শহর বা অঞ্চলের নাম দিয়ে আর কি করে থাকি। আমরা কিন্তু বেশিরভাগই এরকম কিওয়ার্ডে কিন্তু ব্যবহার করে থাকি। আমি একটু উদাহরণ দিই, আমরা অলরেডি উদাহরণ বুঝে গেছি মেবি। যেমন ধরেন, আপনি নিউ ইয়র্কে গিয়ে একটি পিৎজা শপ আপনি চালাচ্ছেন, তাহলে আপনি জিও টার্গেটিং কিওয়ার্ড কি দিবেন? আপনার সেই পিৎজা শপের জন্য আপনি অবশ্যই একটি কিওয়ার্ড দিবেন, বেস্ট পিৎজা শপ ইন নিউ ইয়র্ক। এটি কেন দিবেন? যাতে গুগলে কেউ যদি বেস্ট পিৎজা শপ ইন নিউ ইয়র্ক দেয়, আপনার শপটি আসার পসিবিলিটি থাকে। তাহলে আমরা দেখি বেস্ট পিৎজা শপ, পিৎজা ইন নিউ ইয়র্ক যদি আসে, তাহলে আসে নাকি আসে না কিছু। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রেজাল্ট আসছে। এটা কিন্তু গুগলের ফার্স্ট পেজ না, এর উপরে কিছু এআই এর রেজাল্ট আছে যেগুলো আমি স্কিপ করেছি, কারণ আমাদের এসইও রেজাল্ট কিন্তু এখান থেকে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এনওয়াইসি বেস্ট পিৎজা, এছাড়াও বেস্ট পিৎজা ইন নেটওয়ার্ক নিউ ইয়র্ক। তো এই যে আমাদের রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি, এই যে ওয়েবসাইট গুলো আছে, এইগুলো কিন্তু এক একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্ট গুলো কিভাবে আসলো? তারা কিন্তু এই কিওয়ার্ড তাদের ওয়েবসাইটে ব্যবহার করেছে, বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক। তো এই যে কিওয়ার্ডটি ব্যবহার করার কারণে তাদের পেজটি ফার্স্ট পেজে আসছে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে জি জিও টার্গেটিং কিওয়ার্ড আমরা ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটকেও উপরের দিকে উঠানোর পসিবিলিটি আছে। তারপরে আমি যেটা বললাম, আপনি সাইজ ব্যবহার করে, সাইজের উপরেও কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডকে ভাগ করতে পারি। তাহলে কিভাবে ভাগ করতে পারি আমরা একটু চিন্তা করি। যেমন শর্ট টেল কিওয়ার্ড, যেসব কিওয়ার্ডকে খুবই ছোট, দুই ওয়ার্ড বা এক ওয়ার্ড দিয়ে হয়ে থাকে, একটি শব্দ দিয়ে বা দুইটা শব্দ দিয়ে হয়ে থাকে, তাকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলে থাকি। এগুলো সাধারণত দুই শব্দ বা এক শব্দ বা তিন শব্দের মধ্যে হয়ে থাকে, এবং সাধারণত এগুলো ব্রড বা জেনারেল কিওয়ার্ড গুলো ব্যবহার হয়ে থাকে, কিন্তু এগুলোর সার্চ ভলিউম বেশি হয় এবং প্রতিযোগিতাও দেখা যায় বেশি হয়। ঠিক আছে, আমি আপনাদের যারা আমার সাথে জয়েন আছেন তারা একটু চিন্তা করেন তো, আমাকে কিছু কিওয়ার্ড একটু চিন্তা করে বলেন শর্ট টেল কিওয়ার্ড কিরকম হতে পারে, যেটা একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ডের মধ্যে হবে কিন্তু ব্রড হবে। নর্মাল কিওয়ার্ড নর্মাল হতে পারে স্পোর্টস জার্সি, হ্যাঁ চলে, যদিও এটা কিছুটা স্পোর্টস জার্সি না হয়ে আমরা যদি জার্সি দেই নূর ভাইয়া, তাহলে কিন্তু আমাদের শর্ট টেলের মধ্যে হয়। ঠিক আছে, স্পোর্টস জার্সি কিছুটা আমাদের ওখানে আসে। তারপরে চিন্তা করে বলেন আর কার কার কোনো ইয়ে আছে। কেসিপি ওয়াটার বটল, ওয়াটার বটল আছে। পিৎজা হাট, ওটা তো আমাদের, হ্যাঁ পিৎজা হাট হবে। ভেরি গুড, আমাদের কোনা আপু একটা ভালো একটা বলেছেন। তারপরে ওয়াচ, ভেরি গুড, আমাদের মিয়া আপু ভাইয়াও একটা ভালো একটা বলেছেন, মোটামুটি ভালো বলেছেন উনি, হ্যাঁ ভালো বলেছেন। তো আমরা অনেকে কিন্তু বুঝতে পারছি। উদাহরণ আমি যেমন দিয়েছি, আমাদের কোনা আপু যেটা দিয়েছেন যে ল্যাপটপ বা রানিং শু। তাহলে এখানে যে ল্যাপটপ যে আছে, হ্যাঁ টিভিও আমরা বলতে পারি। ল্যাপটপ আর রানিং শু যে বলেছি, এই যে ল্যাপটপ আর রানিং শু, এটা কিন্তু আমি বলছি না এটা কি কম দামি, বেশি দামি, বা কিরকম দামি, কাদের জন্য, এরকম কিন্তু কোনো ওয়ার্ড কিন্তু বলছি না। অথবা রানিং শু যে আছে, এটাও কিন্তু আমরা কি বলছি না, আমরা রানিং শুতেও বলছি না এটা কোন পায়ের জন্য রানিং শু, এটা কি ছেলেদের, মেয়েদের, নাকি কি টাইপের পায়ের জন্য এটা ব্যবহার হচ্ছে। তাহলে এগুলোকে আমরা কি বলছি? আমরা শর্ট টেল কিওয়ার্ড বলছি। তাহলে এগুলো কি? এগুলোর কিন্তু নর্মাল জেনারেল পাবলিকের জন্য হয়ে থাকে, যেহেতু সার্চ ভলিউম আমরা কিন্তু অনেক মানুষ পাবো এবং দেখতে পারবো এরা বেশিরভাগ মানুষই ব্যবহার করছে।
তাহলে আমরা ল্যাপটপ দিয়ে একটু গুগলে সার্চ দিয়ে দেখি কিছু আসে নাকি আসে না। আমরা গুগলে, আপনি এখনো যদি গুগলে সার্চ দেন, আমরা ইউএস এর জন্য যদি আমাদের গুগলটি সার্চ দিয়ে দেখি, দেখবো বেস্ট বাইতে এরকম ল্যাপটপ দিয়ে অনেকগুলো সার্চ পাবো, ওয়ালমার্টের সার্চ পাবো 2025-এর। তো এরকম আমরা অনেকগুলো রেজাল্ট কিন্তু পাবো, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে গুগল, যে ল্যাপটপ একটি ব্রড কিওয়ার্ড বা আমাদের স্মল টেল কিওয়ার্ড। তো ওকে, ওয়ান মোমেন্ট, এটা আমার দেওয়া হয়নি। ওকে, পরে হলো আমাদের পরের লেনটা হলো লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। লং টেল কিওয়ার্ডটা কি? যে কিওয়ার্ডটি আমাদের 3 বা 4 ওয়ার্ডের হবে এবং ছোটর মধ্যে হবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? আমরা লং টেল কিওয়ার্ড বলে থাকি। তো এই যে আমরা লং টেল কিওয়ার্ডটি বলে থাকি, এটির বিশেষত কি, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, 3 থেকে 4 ওয়ার্ড হবে। এগুলো কিছু প্রায় নির্দিষ্ট কিওয়ার্ড, প্রায় 3 থেকে 4 শব্দ দিয়ে গঠিত হবে, এবং এগুলোর কিন্তু সার্চ ভলিউম কিছুটা কম হবে। এবং যেহেতু সার্চ ভলিউম কম হবে, তাই এটার উপরে প্রতিযোগিতাও কম হবে। কেননা কেন কম হবে? কারণ আপনি একটা মানুষকে তখন একটু বেশি টার্গেট করবেন। আমি আপনাদের আবারও কথা বলার সুযোগ দিই, যাতে আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। বলেন তার লং টেল কিওয়ার্ড কি হতে পারে? যখন আপনি স্মল টেলকে একটু টার্গেট করছেন, তখন আমরা কি পাচ্ছি? লং টেল কিওয়ার্ড। তো আপনারা কি ট্রাই করতে চান? বলতে পারেন স্যার লং টেল কিওয়ার্ড কি হতে পারে। ভেরি গুড, আমাদের কোন আপু একটা সুন্দর বলেছেন। হ্যাঁ, আমাদের মিয়া আপু ভাইও বলেছেন, নূর ভাইও বলেছেন। উনি তো লোকেশন কিওয়ার্ডও বলে দিয়েছেন, ঠিক আছে। কোন আপুও বলেছেন। তো আমরা এইভাবে করে কিন্তু বলতে পারি, ঠিক আছে। তো অনেকগুলো আমরা মিক্স করে বলেছি। তো বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস, ঠিক আছে। তো এই যে আমরা আপনাদের চ্যাট অপশনটা আবার বন্ধ করে দিলাম, যাতে আমরা ক্লাসটা ঠিক মতো নিতে পারি। তো এই যে বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস, আমরা এখানে কিভাবে টার্গেট করছি আমরা একটু চিন্তা করি। আমরা বলছি প্রথমে বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস, তার মানে স্টুডেন্টরা কি টাইপের ল্যাপটপ ব্যবহার করবে? কম দামি ল্যাপটপ ব্যবহার করবে। পরে আমরা বলছি বেস্ট বাজেট ল্যাপটপ, তার মানে বাজেটের মধ্যে সবচেয়ে কম দামি ল্যাপটপ যেটা আছে সেটা আমাকে দিবে। আবার বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট, মানে যে পাটা থাকবে এটা ফ্ল্যাট ফিট যেরকম আছে এরকম রানিং শু আমার লাগবে। আবার সেটা বেস্ট টাইপের যেটা আছে, বেস্ট রানিং শু আমার দরকার। তো আমরা এভাবে করে কি করতে পারি? লং টেল ব্যবহার করতে পারি। তাহলে লং টেল দিয়ে আমরা বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস দিয়ে যদি সার্চ দেই, আমরা দেখতে পারবো এখানে আমি একটি স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি, বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস। আমরা দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট, আমরা দেখতে পাচ্ছি পিসি ম্যাক, এখানে 2025-এর যে লাস্ট যেগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা অ্যাফোর্ডেবল ফর কলেজ স্টুডেন্টস যেগুলো আছে রেজিডেটেড, এটা আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। টম হার্ডওয়্যারের রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এইগুলো যে রেজাল্ট আসছে, এটা কি কারণে রেজাল্ট আসছে? আমাদের এই কিওয়ার্ডের উপরে কিন্তু রেজাল্ট আসছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই কিওয়ার্ডটি কিন্তু বেটার কাজ করছে। তারপর এটা কি? সাব গ্রুপ কিওয়ার্ড। তো সাব গ্রুপ কিওয়ার্ডটি কি? যখন আমরা আরো বেশি টার্গেট করে একটা নির্দিষ্ট গ্রুপের উপরে আমরা টার্গেট করব, তখন আমরা সাব গ্রুপ কিওয়ার্ড দিব। তো সাব গ্রুপ কিওয়ার্ডটা কি? যখন আমরা একটা নিশ বা ক্যাটেগরিকে টার্গেট করে আমরা একটা কিওয়ার্ড লিখবো যা ব্রড মার্কেটারের উপরে টার্গেট করছি, তাকে আমরা সাব গ্রুপ কিওয়ার্ড বলছি। আমি একটু উদাহরণ দিই, তখন আমরা আরো ভালো মতো বুঝবো। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, তাহলে ল্যাপটপের ব্রড ক্যাটাগরি কি হতে পারে? আমরা যেহেতু অনেকেই ল্যাপটপ নিয়ে বলেছি, ল্যাপটপের সাবগ্রুপ হতে পারে ধরেন যারা গেমিং আর কি করে। তো গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা,
তো জানি আমরা 1 লাখ টাকার মধ্যে গেমিং ল্যাপটপ পাওয়া খুবই কঠিন। তো এরকম আমরা একটা নির্দিষ্ট কিছু মানুষকে যদি আমরা টার্গেট করে একটি প্রোডাক্ট লঞ্চ করতে চাই, বা এরকম টাইপের প্রোডাক্ট আমরা যদি খুঁজতে চাই, তো আমাদের কিওয়ার্ড কি হবে বা আমাদের কাস্টমার কি হবে, দুটেই আমি ধরে নিলাম গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা। ঠিক আছে। তো অ্যাট দ্য সেম টাইম আমরা যদি জাস্ট মেয়েদের টার্গেট করতে চাই, ফর উমেন, ট্রেল রানিং শু নিয়ে যদি আমরা ওমেনকে টার্গেট করতে চাই, ট্রেল রানিং শু ফর ওমেন। তো এভাবে করে আমরা কি করতে পারি, আমাদের প্রোডাক্টের কিওয়ার্ড আমরা সেট করতে পারি। তো আমরা একইভাবে গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা দিয়ে যদি আমরা একটু সার্চ দিই, দেখি কি আসে। আমরা দেখতে পারবো আমাদের বাংলাদেশি স্টারটেকের কিছু রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের কম্পিউটার মেনিয়া যে আছে ওদের এই আসুসের টাফ সিরিজের যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের দুটা এসিও দেওয়ার পরে আমরা এআই এর কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে। ও বলছে যে 1 লাখ টাকা আসলে কি কি আছে, আর কি টাফ সিরিজের কিছু আছে, লেনোভোর কিছু আছে, এইচপির কিছু আছে, ভিক্টাস সিরিজের, এমডি রাইজেন সিরিজ, যাই হোক এগুলো নিয়ে আমরা কথা না বলি। তো এখানে আর কি আমাকে যেগুলো রেজাল্ট ও এআই দিচ্ছে এগুলো আমাকে দিয়ে দিয়েছে। ওকে। তো এই যে আমাকে দিয়েছে, এটা এই কিওয়ার্ডের আন্ডারে আমাকে রেজাল্টটা দিয়েছে। ওকে। তারপরে এটাও আমার এখানে একটু সমস্যা হয়েছে, আমরা দেই শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। ঠিক আছে। এটা আপনাদের সাথে একটা ইয়ে ছিল, এটাও কম, যাই হোক, হয়েছে তো হয়েছেই। শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড হলো যে কিওয়ার্ড গুলো জাস্ট কিছু সময়ের জন্য ট্রেন্ডিং থাকে, এরপরে আর কি চলে যায়, এগুলোকে আমরা কি বলি, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। ওকে। তো এগুলো কিন্তু প্রায় আমরা ব্যবহার করে থাকি। এই ধরনের কিছু কিওয়ার্ড কি হয়, যে কিছু সময়ের জন্য ট্রেন্ডিং থাকে, প্রায় ট্রেন্ড বা ইভেন্টের কারণে, কিন্তু এগুলো দুটো ট্রাফিকের আনার জন্য ব্যবহৃত হয়, এবং যখন ট্রাফিক শেষ হয়ে যায় তখন কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে, এটার কাজ শেষ হয়ে যায়। তো এইগুলোকে আমরা কি বলি, আমরা ধরেন শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড বলে থাকি। আমাকে একটু বলেন তো কয়েকজন কি কি হতে পারে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। আমাদের কিছুটা ধারণা হয়েছে, যদিও আমরা স্ক্রিনশট অলরেডি দেখে ফেলেছি অনেকে। বলেন তো কি কি হতে পারে। ঈদ পাঞ্জাবি, উইন্টার বডি হুডি, iPhone 7 Pro এর দাম 2025। খাদিজা আপুরটা হয়নি। ধরেন iPhone 17 Pro, এটা তো আমরা 24, কি জানি বলে আপনার, 12 মাসই আমরা দিতে পারি, তাই না আপু, খাদিজা আপু? 12 মাসই দিতে পারি না? আমরা এমন একটা জিনিস চিন্তা করি যেটা কিছু সময়ের জন্য থাকবে কিন্তু পরে আমাদের চলে যাবে। ঠিক আছে। এই যে আমাদের নূর ভাইয়া একটা বলেছেন, তারপর আমাদের আবু সাইদ ভাইয়া যেমন বলেছেন, এটাও কিন্তু আমাদের দিতে পারি। আপন মিয়া যেমন বলেছেন, এটাও কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে। আমরা অনেক কিছু বললাম, কিন্তু এটা কিন্তু একজনও বললাম না। ঠিক আছে। এটা কেন বলিনি, বৈশাখীর জন্য যখন আমরা একটা কাপল সেল দিই, এটা কিন্তু কেউ বলিনি, তাই না? কাপলের জন্য কত কত আম, ইয়ে দেখি না আমরা, সিঙ্গেল তো আমিও, তো সেটা তো কথা না। এই বলে কি আমরা দেখি না, আমরা তো ইয়ে দেখি, ট্রেন্ডে তো দেখি। তো এটা তো ম্যাটার করে না। আপনি ফেসবুকে দেখবেন, রিলসে বা ইসে হোক, বৈশাখী হলেই হলো, আমরা কি দেখি, আমরা অলওয়েজ দেখি। হ্যাঁ, এই যে ভাইয়া আপু যেমন বললো ফ্যামিলি, যে কোন আপু বললো ফ্যামিলি প্যাকেজ, তো এরকম ফ্যামিলি প্যাকেজ আমরা কোথায় দেখি, আমরা এখানে আর কি দেখি। তো এগুলো কি বছরের সব সময় চলে? বছরের সব সময় চলে না। তারপর এক ভাইয়া বলল যে উইন্টার প্যাকেজ, উইন্টার,
এগুলো কি, এগুলো শুধুমাত্র কিছু সময় চলে তারপরে চলে না। তারপরে যে এক ভাইয়া বলল ঈদ পাঞ্জাবি, ঈদ পাঞ্জাবিও কি আমাদের সব সময় চলে না, শুধুমাত্র কিছু সময় জন্য চলছে। ওকে, তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এখানে যেমন আমি দিয়েছিলাম ল্যাপটপ ডিলস ইন ঈদ ডে ইন 2025, ঠিক আছে। তারপরে আমি আপনাদের চ্যাটটি অফ করে দিই। তারপরে এখানে নিউ, এখানে আমি ইন বাংলাদেশটি কেন ব্যবহার করেছি? ইন বাংলাদেশটি এই কারণে ব্যবহার করেছি যাতে দেখা গিয়েছে আমি যখনই ল্যাপটপ ডিলস ইন ঈদ ডে 2025 দেই, কোনো কারণে আমাদের যে স্ক্রিনটি, আমাদের যে সার্চ ইঞ্জিনটি আছে, এটা আমাকে পাকিস্তানে নিয়ে যাচ্ছিল। তো এই কারণে আমার ইন বাংলাদেশ কিওয়ার্ডটি ব্যবহার করতে হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ডে কিন্তু অলওয়েজ ইন বাংলাদেশটি ইনক্লুড করার দরকার নেই, ঠিক আছে। তো এই কারণে আমি ইন বাংলাদেশটি আমি এখানে অ্যাড করেছি। তো ল্যাপটপ ডিলস ইন 2025 ইন বাংলাদেশ, অথবা নিউ রানিং শু ডিলস অন ইট ডে ইন 2025, তো এগুলো যখন আমরা দিচ্ছি, তো এটা আমাদের কিন্তু সব পুরো ইয়ারে কিন্তু ব্যবহার হচ্ছে না, শুধুমাত্র আমাদের নির্দিষ্ট সময় আমাদের ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো আমরা যদি একটু আমাদের ইসে দেখি, গুগলে সার্চ দেই, দেখতে পারবো ল্যাপটপ ডিলস ইন ইট ডে 2025 ইন বাংলাদেশ। দেখবো ল্যাপটপ প্রাইস ইন 2025 বাংলাদেশ, আমরা এসআর এর কিছু দেখতে পাচ্ছি, কম্পিউটার মিনিয়া যেগুলো আছে দেখতে পাচ্ছি, এছাড়া বেস্ট ইলেকট্রনিক্স যে আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। রায়ান্স কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এগুলো আমরা দেখলাম। এটা আমি দিই নেই, আমাকে একটু দিয়ে নেই। ওকে, তো এভারগ্রিন কিওয়ার্ড, তো এভারগ্রিন কিওয়ার্ড কি? এভারগ্রিন কিওয়ার্ড হলো যে কিওয়ার্ড এর কখনো শেষ হয় না, ঠিক আছে। একবার যে দিবেন এটা অলওয়েজ থাকবেই, এটা আর কখনো শেষ হবে না, এগুলোকে আমরা কি বলি? এভারগ্রিন কিওয়ার্ড, ঠিক আছে। তো এটা আমি উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো। এই ধরনের কিওয়ার্ড দীর্ঘ সময় ধরে ট্রেন্ডে থাকে এবং ধারাবাহিকভাবে আর কি আনতেই থাকে, এগুলো ট্রেন্ড বা সিজনের সাথে সম্পর্কিত নয়, ঠিক আছে। আমি আপনাদের তাও জিজ্ঞেস করি, যদিও আমার স্ক্রিনশট দেখে ফেলেছেন, বলেন তো কি কি হতে পারে আমাদের এভারগ্রিন কিওয়ার্ড, কি হতে পারে? আমরা এখানে প্র্যাকটিস এই কারণে করছি যাতে আপনারা নিজেদের পোস্টে এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো বলেন তো এভারগ্রিন কিওয়ার্ড কি হতে পারে, যেটা আপনি একবার দিবেন আর এটা অলওয়েজ সেই পোস্টে ট্রেন্ডে থাকবে, শুধু একদিন না, 2 দিন না, 1 বছর না, এটা অলওয়েজ ট্রেন্ডে থাকবে। আমাদের কোনো আইডিয়া আছে? বেস্ট কনসাল্টস অফ পেন্ডেলস ইন বিডি, হ্যাঁ এটাও চলবে। ল্যাপটপ সেন্টার্স ইন বিডি চলবে। জন্ম সালের লক্ষা, বেস্ট ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ এটা আমরা ওভাবে দিতে পারি না, চলবে। আমরা কিছু এটাকে আমরা বলি, মনে করেন আমি যদি দেই হাউ টু মেক এ কেক, আমাকে বলেন তো এরকম যদি আমরা দেই, এই যে আমাদের কোন আপু বলেছেন হাউ টু মেক মানি অন ফেসবুক, কোন আপু বলেছেন, এটা কিন্তু চলবে। যেমন মনে করেন আমি যদি দিই হাউ টু মেক এ কেক, এটা দিয়ে কি সারা জীবন পোস্ট চলবে? একটা যদি পোস্ট দেই, এই পোস্টটি কিন্তু দেখা যাবে প্রায় কোন আমাকে প্রাইভেট মেসেজ দিচ্ছে না, সেটাই দিচ্ছি, কেউ নেই। তো যাই হোক সেটা কথা না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, তো আমি এখানে উদাহরণ দেই। উদাহরণ হলো যে হাউ টু চুজ এ ল্যাপটপ, আপনি যদি এরকম একটি পোস্ট করেন যে হাউ টু চুজ এ ল্যাপটপ
এটা যদি দিয়ে আমরা পোস্ট করি, অথবা হাউ টু চুজ দ্য রাইট রানিং শু, এরকম দিয়ে যদি আমরা পোস্ট করি, আমরা দেখব যে এরকম পোস্ট কিন্তু প্রায় বেটার কাজ করছে। ঠিক আছে? তো আমি আপনাকে প্রায় দেখাই যে আপনি যদি এখন একটি পোস্ট করেন, এটি ভালো পোস্ট করেন, হাউ টু চুজ এ ল্যাপটপ, দেখবেন এটি ভালো কাজ করছে। আমার প্রায় স্টুডেন্টরা আমার জিজ্ঞেস করে, স্যার আমি কিরকম টাইপের ল্যাপটপ কিনবো? ঠিক আছে? তো এটা আমায় কেন জিজ্ঞেস করে? এরকম পোস্ট কিন্তু প্রায় ভালো কাজ করে। তারপরে হাউ টু চুজ দ্য রাইট রানিং শু, এরকম দিয়ে যদি পোস্ট করেন, দেখবেন এটাও কিন্তু ট্রেন্ডেই থাকবে। ঠিক আছে? তো আমরা যদি গুগলে সার্চ দিই হাউ টু চুজ এ ল্যাপটপ, দেখতে পারবো যে এই আমাদের মাইক্রোসফট এক সময় দিয়েছিল হেল্প মি হেল্প মি চুজ দ্য উইন্ডোজ পিসি, এটা আমরা দিয়েছিল, এটা এখনো চলছে। বাই বেস্ট বাই যে আছে সেটাও আর কি চলছে। ওয়ার্ড যে আছে এটাও কিন্তু আমরা দেখছি সে একবার চলেছে, সেটা কিন্তু এখনো চলছে। ঠিক আছে? তো এই যে আমরা রেজাল্ট দিয়ে দেখতে পাচ্ছি এটা কি কারণে হয়েছে, আমাদের লেন এই যে এই হাউ আমাদের সেই একবার যে কিওয়ার্ডটি ইউজ করা হয়েছে বা যে পোস্টটি হয়েছে, এটা কিন্তু এভারগ্রিন কিওয়ার্ডের কারণে হয়েছে। তো আমরা ট্রাই করব এইরকম এভারগ্রিন কিওয়ার্ড আমরা ব্যবহার করার ট্রাই করব। ঠিক আছে? তারপরে এই যে আমরা কিছু কিওয়ার্ডস আমরা দেখছিলাম, যেমন টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিবিএন, এসিআরপি আর ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক আর এসিআরপি আমরা গত ক্লাসে শিখেছি। ঠিক আছে? টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিবিএন, এসিআরপি আর ব্যাকলিঙ্ক। তো এইগুলো কি? এগুলো দিয়ে আমাদের কাজ কি? স্যার এগুলো তো আমি জীবনে শিখি নেই, আর এগুলো আমরা জানি না। ঠিক আছে? তো এইগুলো কি আমরা একটু বোঝাতে ট্রাই করি। ফার্স্ট অফ অল, আমরা এসিওর জিনিসে, এসিওতে আমরা একটা জিনিস খুব ভালো মতো মাথায় একটু গেঁথে নিব। বেটার এসিও আপনি করতে চাইলে আপনার দুটো জিনিস লাগবে। বেস্ট এসিও করার জন্য কি কি জিনিস লাগবে? একটা হলো ব্যাকলিঙ্ক লাগবে, ভালো ব্যাকলিঙ্ক লাগবে। এর সাথে আপনার কি দরকার? ভালো ব্যাকলিঙ্ক লাগবে আর ভালো কিওয়ার্ড লাগবে। ঠিক আছে? আপনি যদি একটি পোস্টকে যদি উপরের দিকে উঠাতে চান, আপনার কি কি দরকার? একটা হলো ব্যাকলিঙ্ক লাগবে, আরেকটি হলো আপনার কিওয়ার্ড লাগবে। মানে আপনি ভালো কিওয়ার্ড এবং আপনার যদি অনেকগুলো ব্যাকলিঙ্ক থাকে, আপনার যে কোনো পোস্ট বলেন বা যে কোনো ওয়েবসাইট বলেন, আপনার উপরের দিকে উঠবে। ওকে? তাহলে স্যার এগুলো আমার কি দরকার? ঠিক আছে, এগুলো তাহলে না হলেই হতো। তো বিষয়টা কি, আমরা একটু বুঝার ট্রাই করি। ধরেন আমি আপনাদের অনুযায়ী বোঝানোর ট্রাই করি যাতে আমরা একটু ভালো মতো বুঝি। ঠিক আছে? একটু মজা মজা করে আমরা যদি জিনিসটা না বুঝি, দেখা যায় ও ভাই বুঝবো না। ধরেন আপনি একটা ছেলে বা মেয়ে দেখতে গেছেন, একটা ছেলের কথাই চিন্তা করি, একটা ছেলে আমরা দেখতে গিয়েছি। তো ধরেন ছেলেটা মোটামুটি একটা চাকরি করে বা কিছু একটা চাকরি করে, এটা দিয়ে আমরা দেখলাম। তো একটা চাকরি করলেই তো হলো, কিন্তু মনে করেন তাও আপনি কি ছেলেকে দিবেন না? তখন মনে করবেন যে ছেলেটা তো দুই একটা পয়সা হলেই হলো না, যদি ছেলেটা সরকারি চাকরি করতো তাহলে ভালো হতো। এর সাথে যদি ছেলেটা দেখতে ভালো হতো তাহলে ভালো হতো। এর সাথে এর যদি ফ্যামিলি ভালো হতো তাহলে আরো ভালো হতো। ঠিক আছে? তো এই যে আমরা আরো বেশি গুণ আমি আরো অ্যাড করলাম। ঠিক আছে? তো এই যে আমি গুণের কথা যে বললাম, এগুলো কিন্তু না হলেও হতো, কিন্তু আমরা এখানে বেশি আরো অ্যাড করলাম। ঠিক আছে? এগুলো কি? এগুলো কিন্তু না হলেও হতো, ছেলেটা চলছে তাও কিন্তু হচ্ছে। এই যে আমি যে আরো অ্যাড করলাম, এগুলো আরো হলে বেটার হতো। এগুলো কি? এগুলো কিন্তু এইগুলো। ঠিক আছে? আমাদের এসিও তে মেন গুলো কি? এসিওর সাথে মেন হলো আমাদের ব্যাকলিংক প্লাস আমাদের কিওয়ার্ড। এর সাথে যদি আমাদের এইটা অ্যাড থাকে, আমাদের পোস্টটি গুগলের
উপরে ওঠার পসিবিলিটি বেশি থাকে। আমি একটু আপনাদের রিয়েল লাইফ একটু দেখাই, তাহলে আমরা আরো বুঝবো স্যার আমাদের এগুলো কেন আর কি জানা প্রয়োজন। তো আমরা একটু যাই। এসিও তে যদি কাজ করতে চান, আপনার সবচেয়ে বড় এসিও তে এসিও ওয়ার্ক প্লেস হলো এসিও ক্লার্ক। এসিও ক্লার্কে যদি যাই, আমরা এসিও সম্পর্কে বিভিন্ন ধরনের কাজ আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা বিভিন্ন ধরনের কাজ আমরা অলরেডি দেখতে পাচ্ছি, যেমন এখানে আমরা পাচ্ছি, তারপরে আম, আর কি কি আছে, এটা আছে, আর এখানে আরো অনেকগুলো আছে, এগুলো না দেখতে যাই। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে 300 ইউনিক পাওয়ারফুল অ্যান্ড পার্মানেন্ট উইথ ডিএ সামথিং, ডিএ সামথিং আছে, এটা 50 প্লাস, উইথ পিবিএনস, এসিও হোম পেজ, ব্যাকলিংস ফর $40, ঠিক আছে? আবার এখানে দেখতে পাচ্ছি হায়ার র্যাঙ্ক অন গুগল উইথ 250 ডিএস সামথিং প্লাস ব্যাকলিংস, এর সাথে পিবিএন সামথিং, পিবিএন একটা কিছু একটা আছে, গেস্ট পোস্ট করছে, স্লাইড বারও করে দিচ্ছে, এর সাথে কমেন্টও থাকবে। এগুলো সবকিছু সে $120 করে দিচ্ছে। আবার এখানে 300টা ব্যাকলিং টাইপের করে দিবে। এগুলোর কি কি থাকবে? 50 50 প্লাস ডিএ থাকবে, ডিএ সামথিং আছে, এর সাথে পিবিএনও থাকবে, ঠিক আছে? তো পিবিএন কি, ডিএ কি, তো এগুলো সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে, যেমন আমি আপনাদের একটু চ্যাটটা ওপেন করি, আমরা একটু চিন্তা করি। আমরা যদি শুধুমাত্র ডিএ মানে কাকে বলে জাস্ট এটা মানে জানি, ডিএ মানে কি ডোমেন অথরিটি, পিবিএন মানে কি পাবলিক নেটওয়ার্ক, ঠিক আছে, পাবলিক নেটওয়ার্ক। তো আমরা যদি জাস্ট এইটুকু জানি, ব্লাকলি পাবলিক ব্লক নেটওয়ার্ক, তো এতটুকু জানলেই কি আমাদের হবে নাকি সেটা চিন্তা করেন। যদি বলেন যে স্যার এটুকু জাস্ট আমার ফুল এব্রিভিয়েশন জানলেই হবে, তাহলে আমরা জাস্ট ফুল এব্রিভিয়েশন জানবো। আর যদি মনে করেন যে না স্যার এটা কাকে বলে, এটা দিয়ে কি আর কি করে, তাহলে আমরা সেটির পুরাটা জানবো। তাহলে আমরা বুঝতে পারছি আমার বেশিরভাগ স্টুডেন্ট, 2-3 জন যারা কমেন্ট করছেন তারা পুরাটা জানতে চাচ্ছেন। তাহলে আমরা এটা পুরোটা জানি যে এইগুলো আসলে কি, ডিএটা কি, পিবিএন কি, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক এই জিনিসটা কি, এবং এটা দিয়ে এটার সংজ্ঞাটা আমরা অ্যাটলিস্ট জানার ট্রাই করি, ঠিক আছে? তো আমরা এটা নিয়ে সংজ্ঞাটা জানার ট্রাই করি যাতে আমরা ভবিষ্যতে বুঝতে পারি, ঠিক আছে? তো আমরা যদি নিজেরা ট্রাই করতে চাই, আমরা ইজিলি ট্রাই করতে পারি। আমি এগুলো পুরোটা লিখে দিয়েছি যাতে আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝি। টিএ মানে কি, টিপে মানে হলো, টিএ মানে হলো টপিক অথরিটি, ঠিক আছে? ডিএ মানে কি, ডিএ মানে হলো ডোমেন অথরিটি। পিএ মানে কি, পিএ মানে পেজ অথরিটি। টিএফ মানে কি, টিএফ মানে ট্রাস্ট ফ্লো। সিএফ মানে কি, সিএফ মানে হলো সাইটেশন ফ্লো। ডিআর মানে কি, ডিআর মানে ডোমেন রেটিং। ইউআর মানে কি, ইউআরএল রেটিং। পিএন মানে কি, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, একটু আগে বললাম। এসিআর পি আমরা গত ক্লাসে শিখেছিলাম, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আর ব্যাকলিং মানে আমরা এই থার্ড ফার্স্ট ক্লাস থেকে আমরা করে আসছি, বা সেকেন্ড ক্লাস থেকেই বলতে পারেন করে আসছি, এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল টু ইয়োর ওয়েবসাইট অর পোস্ট অর ইয়োর ফেসবুক, ঠিক আছে? তো আমরা সবাই কি করব, আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখি। আর যদি আপনার মনে হয় যে স্যার আমরা নিজের দায়িত্বে গুগলে সার্চ দিয়ে দিয়ে টিএ মিনস, টিএ ইন ডিজিটাল মার্কেটিং লিখলে আপনার টপিক অথরিটি চলে আসবে, ডিএ ইন দিয়ে আপনি যদি দেন আপনার চলে আসবে, সেটা আপনি করতে পারেন, ঠিক আছে? তো আমরা সবাই স্ক্রিনশট মেবি দেওয়া হয়ে গেছে।
তাহলে আমরা নেক্সটে এগুলো সবগুলো একটু জানা ট্রাই করি, ঠিক আছে? ফার্স্টে কি, টিএ মানে হলো টপিক অথরিটি। ওকে, টপিক অথরিটি কি? টপিক অথরিটি হলো এমন একটি মেট্রিক যেটা আপনার ওয়েবসাইট, আপনি ওয়েবসাইট সম্পর্কে বা ওয়েবসাইটে যে টপিকটি দিয়েছেন সেটা সম্পর্কে আপনি কতটা দক্ষ সেটা আপনাকে আর কি উত্থাপন করে। এটা 1 থেকে 100-র মধ্যে একটি নাম্বার, যেটা আর কি আপনাকে বুঝায় দেয় বা আপনাকে, গুগলকে বুঝায় যে আপনি ওই ওয়েবসাইট সম্পর্কে কতটা দক্ষ। যেমন আমি একটি উদাহরণ দেই, তাহলে আরো বুঝবেন। মনে করেন আপনার স্যার তো এই কম্পিউটার সম্পর্কে ভালো জানে, ঠিক আছে? তো এখন আপনি স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার আমি আমার তো বাসায় একটা ফুলের টব দিয়েছি, ঠিক আছে, একটা ফুল দিয়েছি। তো স্যার আপনি একটু বলবেন এই ফুলের মধ্যে আমি কি সার দিব, ঠিক আছে? আপনি নেটে দেখবেন না, আপনি আমারে বলবেন। তো এটা তো আমার জানা নেই যে এখানে কি সার দিলে, যদিও আমরা জানি এর মধ্যে ডিম, এই ডিমের খোসা টোসা এগুলো দিতে হয়, কিন্তু কি সার দিতে হয় এটা তো আমার জানা নেই। তো স্যার তো আপনাকে ডিটেলস ভাই বলতে পারবে। তো কি জন্য বলতে পারবে না? কারণ স্যারের তো পড়ালেখা এগ্রিকালচারে নেই। তো আশা করি বুঝতে পারছি। তো এটাই কি, এটা দিয়ে আমরা টপিক অথরিটি দেখে রাখি, ঠিক আছে? তো এখানে আমি কি লিখেছি আমরা পড়ি, একটি মেট্রিক যা ওয়েবসাইটের নির্দিষ্ট বিষয়ে এটি দক্ষ বা বিশেষজ্ঞতা নির্ধারণ করে। এটি মূলত কন্টেন্টের গুণগত মান এবং সেই বিষয়ের উপরে গভীরতা এবং ওই বিষয় নিয়ে বিশ্লেষণ বা উপস্থাপনের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। যেসব ওয়েবসাইটের টপিক অথরিটি বেশি সেগুলো সার্চ ইঞ্জিনের উপরে বিষয়ে বিশেষজ্ঞতা এবং বিশ্বাসযোগ্যতা গণ্য করে। তো উদাহরণ আমি যেটা আপনাকে বলেছি সেটাই আমি আপনাদের সামনে দিলাম। যেমন টপিক অথরিটি, ভাবুন এটি টিচারের কোনো স্পেসিফিক সাবজেক্টের উপর কতটা গভীর নলেজ রয়েছে। তার এর মতো যদি এটি ওয়েবসাইটের টপিকের উপরে ডিটেইলড এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে, সেই সাবজেক্টের উপরে ট্রাস্টেড হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সেই গুগল কিন্তু চিন্তা করবে যে তার রেজাল্টটা উপরের দিকে আর কি নেই, যাতে সবাই সেই রেজাল্টটিও দেখতে পারে, ঠিক আছে? এটা কি টপিক অথরিটি। এরপরে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আমরা গত ক্লাসে বুঝেছিলাম, আজকে আমি আবারও একবার দেখিয়ে দিই। আমরা গুগলে যখন কিছু সার্চ দেই, সার্চ দেওয়ার ফলে যে রেজাল্ট এর পেজটা আসে, মনে করেন বেস্ট ইয়ারফোন ইন প্রাইস দিলে যে রেজাল্ট যেটা আসে, সেটাকে আমরা, যে পেজটা আমরা দেখি এটাকে আমরা কি বলি, আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলে থাকি। আমরা বেবি সবাই সার্চ রেজাল্ট পেজটা বুঝি, তাই না? আমি আপনাদের চ্যাটটি ওপেন করি, সবাই সার্চ রেজাল্ট পেজ বুঝি না? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা কি গত ক্লাসে বুঝিয়েছিলাম, আজকেও মেবি আমরা সবাই বুঝি। ওকে, ভেরি গুড, আমরা সবাই বুঝি। তো আমি এখানে বাংলায় যদি প্রকাশ করি এসিআরপি কি, এসিআরপি হলো সেই পেজটি যে পেজটি আমাদের সার্চ ইঞ্জিনে ব্যবহারকারী প্রশ্নের উত্তরগুলো সুন্দর মতো আপনার সামনে প্রদর্শন করে। এসইও এর মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলোকে যাতে শীর্ষে নিয়ে আসে, ঠিক আছে, এসিআরপির র্যাঙ্কে নিয়ে আসে। কারণ উচ্চ উপরের দিকে র্যাঙ্কে আনলে কিন্তু বেশি মানুষ ক্লিক করার পসিবিলিটি হয়, যেটি আমরা গত ক্লাসে দেখেছিলাম। যার র্যাঙ্ক উপরে সেই সেই পেজটি ক্লিক করার পসিবিলিটি বেশি। আমি একটু উদাহরণ দেই, তাহলে আমরা আরো বুঝবো এসিআরপি কি। যেমন এসিআরপি কে আমরা তুলনা দিতে পারি একটি ক্লাসের যে মেধাবীদের একটা লিস্ট থাকে না, সেটির মতো, ঠিক আছে? যার 1 থেকে 10-এর মধ্যে রোল থাকে বা ফার্স্টের দিকে রোল থাকে, তারা কিন্তু সবাই চোখে চোখে থাকে। তো সবাই কি চায়, তাদের রোলটা সবার উপরে রাখতে চায়। কি জন্য রাখতে চায়? কারণ তারা সবচেয়ে বেশি নজরে আসে। তো এরকমই আর কি সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ, ঠিক রেজাল্ট শিটের মতো, ঠিক আছে? যাতে স্টুডেন্টরা এবং আমরা সবাই কি করতে চাই, আমাদেরকে শীর্ষে রাখতে চাই। তারপরে হলো ডোমেন অথরিটি।
আমাদের পুরো সাবজেক্টের উপরে যেমন কিওয়ার্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তেমন এই সবগুলোর মধ্যে ডোমেন অথরিটি যেটা আছে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অন্য কিছু না বুঝেন, এটা যদি না বুঝেন, মাথার মধ্যে না ঢুকান, তাহলে আর কি পুরোটাই শেষ। ঠিক আছে, এটা আমরা একটু কি করব, একটু মনোযোগ সহকারে দেখব ডোমেন অথরিটি কি বা ডিএটা কি। তো ডিএটা কি জিনিস বেশি বোঝা লাগবে না, জাস্ট ডিএটা একটু মাথাটায় নেওয়া ট্রাই করো। তো ডিএ কি? ডিএ মোজ দ্বারা গৃহীত একটি কোড, একটি স্কোর। ঠিক আছে, এখন কথা হলো মোজ বিষয়টি, মোজ ওয়েবসাইটটি কি। তো আপনি যদি গুগলে সার্চ দেন মোজ দিয়ে, তখন আমরা এরকম একটি ওয়েবসাইট দেখতে পারি। তো মোজ কি? মোজ হলো একটি পেইড ওয়েবসাইট, যেটাতে আপনি যদি পে করেন, তারা আপনাকে বিভিন্ন ধরনের সার্ভিস দিবে। কি কি সার্ভিস দিবে? আপনাকে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করে দিবে, আপনার ওয়েবসাইটের যদি অডিট করা লাগে, সাইট অডিট করা লাগে সেটা করে দিবে, আপনার ওয়েবসাইটটির র্যাঙ্কিং কত আছে সেটাও কিন্তু সে করে দিবে। এছাড়াও আপনার ওয়েবসাইটের যে লিংক অ্যানালাইসিস যদি করা লাগে, যাতে আপনার সাইটটি উপরের দিকে যায়, মানে এসইওর বেটার কাজ করে, সেটাও কিন্তু তারা করে দিবে। ঠিক আছে, তো এইগুলো কাজ কিন্তু মজ আপনার কাছে টাকা নিয়ে করে দেয়। শুধুমাত্র এটাই না, মজ সারা পৃথিবীর এই ডোমেন অথরিটির যে এই র্যাঙ্কিংটা, এটাও কিন্তু তারা করে। তাহলে আমরা বুঝতে পারলাম মজটি কি করে। এছাড়া আমরা যদি ফ্রি এসইও টুল থেকে, সরি ফ্রি এসইও টুল না, এই যে আপনি গুগলে গিয়ে মজ লিখে লার্ন এসইও টুল থেকে এরা কিছু কিছু ফ্রি টিপস দিয়ে থাকে এসইও এর। এখান থেকে আমরা অনেক এসইও এর টিপস শিখতে পারি, যদি নিজে নিজে পড়তে চাই আর কি। ঠিক আছে, তো আশা করি মজ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। যদি কেউ টাকা দিয়ে নিজের ওয়েবসাইটে র্যাঙ্কিং করতে চায়, তাহলে মজের কাছে যেতে পারে। ঠিক আছে, এদের অনেক ধরনের প্ল্যান আছে। তো আমরা একটু দেখি মজ কি করে। মজ আপনার ওয়েবসাইটকে, অবশ্যই ওয়েবসাইটকেই দিয়ে থাকে, এটা ফেসবুক পেজের সাথে ওরকম কোনো কানেকশন নেই। তো এটি কি করে? এটি পূর্বাভাস দেয় একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের কোন স্থানে, ঠিক আছে, কোন স্থান দখল করতে পারে। ঠিক আছে, তার যে 1 থেকে 100 স্কোর আসছে, এটা দিয়ে সে বুঝতে পারে সে ওই ওয়েবসাইটটি কত কত নাম্বার স্কোরে আর কি থাকবে। যদি সে ওয়েবসাইটের স্কোর মানে দিয়ে 70-এর উপরে হয়, ঠিক আছে, তাহলে আপনার ধরে নিতে হবে সেটি গুগলের সেই 1 নাম্বার থেকে 2 নাম্বার পেজে থাকার পসিবিলিটি বেশি। ঠিক আছে, আর 80 থাকলে তো 1 নাম্বার পেজেই থাকার কথা, 80 থেকে 90। তাহলে আমরা বুঝলাম যে ডি এর স্কোরটি কত নাম্বার দরকার। তো ডি এর স্কোরটির কিভাবে নির্ভর করে? ডি এর স্কোরটি বিভিন্ন ধরনের ফ্যাক্টরের উপর বিবেচনা করা হয়, যেমন লিঙ্কের রুটের ডোমেন সংখ্যা। তো আমরা যখন ব্যাকলিঙ্ক করি, আমরা আগে বুঝি এই রুট ডোমেন কাকে বলে। ঠিক আছে, রুট ডোমেন হলো এই যে ডট কম যে লিখি, facebook.com something.com, এটাকে ডোমেইন বলে। তো আমরা যখন ব্যাকলিঙ্ক করি, এগুলোর কিন্তু আর কি ডোমেইন আছে। তো এগুলোর রুট ডোমেইনের কয়টা সংখ্যা আছে এগুলোর উপর নির্ভর করে, এবং ব্যাকলিঙ্ক কয়টা করেছি এগুলো আর কি নির্ভর করে। এই সব কিছুর উপর ফ্যাক্টর করে ওদের একটা অ্যালগোরিদম বা ওদের একটা সিস্টেম আছে। তো এগুলো সব কিছু সিস্টেম দেখে তারা একটা স্কোর দেয়। ঠিক আছে, এটা ওদের ইন্টারনাল সিস্টেম দিয়ে স্কোর দেয়। তো এটা সিস্টেম দিয়ে স্কোর দিয়ে ওরা প্রতি ওয়েবসাইটকে একটি স্কোর দিয়ে আর কি প্রতিবারই তারা আপডেট করে দেয়। ঠিক আছে, তো যাই স্কোর দেখ, ওটা আপনি যখন আপনার সুন্দর মতো পোস্ট হয়ে যাবে, সুন্দর মতো আপনার ক্রলিং হয়ে যাবে, দেখবেন স্কোর হয়ে গেছে। তো উচ্চ ডিএ মানে উচ্চ উপরের এসিআরপির উপরের দিকে রেজাল্ট পাওয়ার, আমি কি লিখেছি, সম্ভাবনা বেশি। তার মানে কি? আপনার স্কোর হলো 80, তার মানে আপনার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি।
শুধু এটাই না, আমরা এটাকে আরো বেশি, আমরা না, সবাই এটাকে একটু এক্সপ্লয়েট করে। এক্সপ্লয়েট কিরকম, আমি এখানে উদাহরণ দিয়েছি তাহলে আমরা আরো ভালো মতো বুঝবো। ডোমেইন অথরিটিকে আপনি এভাবেও চিন্তা করতে পারেন, যেমন একটি ভালো স্কুলে সবসময় ভালো ছাত্ররা পড়ে, তার মানে মানুষ কিভাবে ওখান থেকে অলওয়েজ ভালো ফলাফল হয়। আমি আপনাদের চ্যাটটি ওপেন করি, সবাই কি মনে করেন? এটা কি সবাই আমার সাথে একমত? মনে করেন একটা নটরডাম বা কমলালেপটি হাই স্কুল, ঢাকা, এরকম যে বড় বড় স্কুল বা কলেজ আছে, এখানে অলওয়েজ ভালো ছাত্ররা বের হয়। তার মানে আমরা কি একটা ধারণা রাখি না যে এগুলো স্কুল বা কলেজ মেবি ভালো পড়ায়, তার কারণে কিন্তু এখান থেকে ভালো ছাত্ররা, আপনার যদি ছেলে মেয়ে বা আপনিও যদি ভর্তি হতে পারেন ভালো করবেন। এটা কি আমরা বিলিভ করি না? সবাইকে ফিল করেন নাকি কেউ ফিল করেন না? তাহলে আমরা সবাই এটা ফিল করি, তাই তো? তো গুগলও কিন্তু এরকম, ঠিক আছে? গুগল কি মনে করে, আপনাদের চ্যাটটা আবার অফ করে দিয়েছি, আমরা একটু বুঝি। গুগলও কি ফিল করে, যদি কোনো ওয়েবসাইটের ডিএ ভালো হয়, তাহলে সেই ওয়েবসাইটের যদি সেই কন্টেন্টটিও ভালো হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? তাহলে মনে করেন, সেই যদি কোনো ওয়েবসাইটে দিয়ে ধরেন 70-এর উপরে, 80-এর উপরে আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি এটি পোস্ট করলেন, তাহলে সেই কন্টেন্টটি গুগলের গুগলের উপরে যাওয়ার পসিবিলিটি কি হয়? বেশি হয়। কেননা গুগল মনে করে ওই আপনাদের মতো আমার মতো, যে যেহেতু ওয়েবসাইটটি দিয়ে ভালো, তার মানে সেই ওয়েবসাইটের কন্টেন্টটিও ভালো হওয়ার পসিবিলিটি বেশি। আমরা বুঝতে পারছি? তো যেহেতু ওয়েবসাইটটিও ভালো, ওয়েবসাইটের কন্টেন্টও ভালো হওয়ার কথা। তার মানে আমরা যদি কোনো একটি বড় ওয়েবসাইটে গিয়ে একটি পোস্ট করি, তাহলে সে কন্টেন্টও আমার গুগলের ফার্স্ট পেজে আসার কেন পসিবিলিটি বেশি, আমরা বুঝতে পারছি এখন। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? না ক্লিয়ার হলে বলবেন, স্যার মাথায় ঢুকে নি। ওকে, আমরা তো ধরে নিলাম আমার স্টুডেন্টরা বুঝে গেছে, ঠিক আছে? তো এই কারণে আমরা ডিএটা কেন বেশি ইম্পর্ট্যান্ট আমরা ক্লিয়ার হয়ে গেছি। তারপর হলো পিএ। একটু আগে যে ডিএ দেখলাম, ডিএ ছিল ডোমেইন অথরিটি। ডোমেইন মানে কি? পুরো ওয়েবসাইট, ঠিক আছে? পুরো ওয়েবসাইটের জন্য যে মার্কিং করে সেটাকে আমরা ডোমেইন অথরিটি বলে থাকি। আর পেজ অথরিটি মানে হলো জাস্ট একটি পেজের যে মানটা দেয়, এটি পেজের জন্য, সেটাকে আমরা পেজ অথরিটি বলে থাকি। তো পেজ অথরিটিটা কি আমি আবারও ক্লিয়ার করে দিই। সেটাও কিন্তু মোজ দিয়ে থাকে। মোজ দ্বারা গৃহীত একটি মেট্রিক, যা ডোমেইন অথরিটির মতোই, যা একটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে একটি পেজের সার্চ ইঞ্জিনের কত রেজাল্টে আসতে পারে বা র্যাঙ্ক করার পসিবিলিটি হতে পারে তার উপরে ফোকাস করে, ঠিক আছে? পি এর স্কোরও কত, 1 থেকে 100-এর মতো নির্ধারণ করা হয়। এবং উচ্চ স্কোর মানে কি? আপনার সেই পেজটি গুগলের ফার্স্ট পেজে আসার পসিবিলিটি বেশি। তাহলে আমরা মোজ এর বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? মানে পি এর বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। তাহলে পিএটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি? পিএটাকে একটি স্কুলের শ্রেণীকক্ষের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে? তো ধরেন একটি একটি স্কুলে একটি ক্লাস বেটার রেজাল্ট করতেই পারে, ঠিক আছে? হতে পারে একটি স্কুলে একটা ক্লাস সব থেকে বেস্ট। তো এরকমই একটি ওয়েবসাইটের জন্য, একটি পেজের জন্য উন্নত হতেই পারে বা ফেমাস হতেই পারে, এবং গুগলের ফার্স্ট পেজে যেতেই পারে। এটি হলো জাস্ট পি এর কারণে, ঠিক আছে? তো আমি এখানে সেটাই লিখেছি এক কথায়। গুগল পেজের অথরিটি হলো স্কুলের নির্দিষ্ট একটি ক্লাস বা শ্রেণীর সুনামের মতো, যেমন কিছু ভালো ছাত্রদের জন্য পরিচিত, তেমনি কিছু ওয়েব পেজও গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত এবং সার্চ রেজাল্টের উপরের দিকে দেখানো হয়। তাহলে আমরা পেজ অথরিটি কি
এটাও আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। তারপর হলো ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট টিএফ বা ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লোটা কি মানে একটা পেজ কতটা বেশি ট্রাস্টেড সেটাই আর কি দেখিয়ে দেয়, ঠিক আছে। তো ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা যেহেতু এটি মেট্রিক। স্যার এতক্ষণ ধরে আমরা মস পড়ছিলাম, এ আবার ম্যাজেস্টিক কই থেকে আসলো? তো ম্যাজেস্টিক কি? এটাও কিন্তু একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি আমরা যদি গুগলে সার্চ দিই আমরা পেয়ে যাব, ঠিক আছে। গুগলে আপনি যদি ম্যাজেস্টিক দিয়ে সার্চ দেন আপনি পেয়ে যাবেন। তো ম্যাজেস্টিক তাহলে কি কি করে? ম্যাজেস্টিক আপ হলো গুগলের বা আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক অ্যানালাইসিস স্পেশালিস্ট, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের জন্য আপনি যদি ব্যাকলিংক সম্পর্কিত কিছু জানতে চান আপনি তাকে পেমেন্ট দিবেন, সে আপনাকে করে দিবে। মানে আপনি মনে করেন অনেকগুলো ব্যাকলিংক করেছেন আপনার ওয়েবসাইটের জন্য, কতগুলো ব্যাকলিংক করেছেন আপনার খেয়াল নেই, আপনি ম্যাজেস্টিককে টাকা দিবেন। টাকা দেওয়ার পরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিবেন, ও আপনাকে বলে দিবে আপনি কোন কোন ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক করেছেন, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা এসইওর জন্য ব্যবহার করে থাকি, কারণ ছোট ওয়েবসাইট কিন্তু যদি পাওয়ারফুল না হয় আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর হতে পারে। আমরা গত ক্লাসে শিখেছিলাম, তাই না? এছাড়াও লিঙ্কের কনটেক্সটের কাজ কিন্তু ওরা করে যায়। তো আমরা এরকম ব্যাকলিংক এর কাজ আমরা যদি করতে চাই আমরা কিন্তু ম্যাজেস্টিকের কাছে যেতে পারি। তো ও কি করে, এটি আপনার ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টেড সেটা আর কি দেখে, ঠিক আছে। তো এটি করার জন্য ও কি করে, আপনার ব্যাকলিংক কই থেকে আসে এইটার জন্য ও ব্যাকলিংকের কোয়ালিটি আর কি মাপার ট্রাই করে, ঠিক আছে। আপনার যে কয়টি ব্যাকলিংক আছে সেগুলির কোয়ালিটি ও মেপে আর কি দিয়ে দেয়, মাপে আর কি একটা আর কি মাপ, একটি পরিমাপ দেয় 1 থেকে 100-র মধ্যে, ঠিক আছে। তো এটি আমি এখানে লিখে দিয়েছি, একটি ওয়েবসাইটের বিশেষজ্ঞতা নির্ধারণের সহায়ক তার ব্যাকলিংকের কোয়ালিটির উপর ভিত্তি করে। তো এটার জন্য কি করে, এটা আর কি মেপে দেয়। ট্রান্সপো হলো একটা বন্ধুর নির্ভরযোগ্যতার মতো, অনেকে অনেক বিশেষজ্ঞতার লোকের মতো ভালো কথা বলে তাহলে তারা আপনিও বিশেষজ্ঞ হবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও তাদের লিঙ্কগুলো অন্যান্য বিশেষজ্ঞ ওয়েবসাইট থেকে যদি আসে তাহলে আপনাকেও ট্রাস্ট ফ্লো বেশি বেশি হয়, ঠিক আছে। তো এই যেটা করে আর কি ট্রাস্ট ফ্লো বলে দেয় যে আপনার যে ব্যাকলিঙ্ক গুলো আছে এগুলো আর কি ভালো, যদি ভালো হয় তাহলে আপনার ট্রাস্ট ফ্লো মার্কিং বেশি হয়, এর বেশি কিছু না, ঠিক আছে। মানে এক কথায় ব্যাকলিঙ্ক গুলোর যদি ডিএ ভালো হয় আপনার ট্রাস্ট ফ্লো বেশি হবে, এটা হলো এক কথায় শেষ, ঠিক আছে। তারপর হলো ট্রাস্ট অথরিটি। তো ট্রাস্ট অথরিটি এখন আর ব্যবহার হয় না, ঠিক আছে। কি বলেছি, এখন ব্যবহৃত হয় না। তো স্যার কেন এটা আপনি দিলেন? আপনি যদি গুগলে সার্চ দেন টিএ আপনি দেখবেন যে অনেক সময় টপিক অথরিটি আসছে আবার অনেক সময় ট্রাস্ট অথরিটি আসছে, ঠিক আছে। তো এই কারণেই আমি ট্রাস্ট অথরিটি ইনক্লুড করলাম, না হলে আপনারা একটু বুঝতে পারবেন না স্যার কোনটা কি দিয়েছে। তো ট্রাস্ট অথরিটিকে ভাগ করে 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা যে একটু আগে আমরা পড়লাম টপিক অথরিটি, আর একটু পরে আমরা পড়বো সাইটেশন ফ্লো। এই দুটো মিক্স করে আগে ট্রাস্ট অথরিটি চলতো, আর এখন শুধুমাত্র এখন আর কি 2 ভাগে ভাগ করা হয়েছে, আগে শুধুমাত্র আমাদের ট্রাস্ট অথরিটি ব্যবহার করা হতো। তো ট্রাস্ট অথরিটি কি? ট্রাস্ট অথরিটি হলো এটি ওয়েবসাইটের ট্রাস্ট ওর্থিনেস কত সেটা আর কি সে দেখে। এই মেট্রিকটি সাধারণত খুব বেশি ব্যবহৃত করা হয় না এসইও তে এখন। এটি সাধারণত ডোমেনের বয়স কত এটার উপর নির্ভর করে, ডোমেনের লিঙ্ক এর কোয়ালিটি কতটুকু এটা দেখে, এবং ডোমেনের কতটা ট্রাস্টেড এইগুলো সবগুলো ফ্যাক্টর মিক্স করে সে আপনাকে রেজাল্ট দেয়, ঠিক আছে। তো এইগুলো অনেক ফ্যাক্টর গুলো দেখে আর কি রেজাল্ট দেয় দেখে এটা একটু কমপ্লেক্স, তাই এখন আর ব্যবহার করা হয় না। এগুলো রিলায়েবল এবং ট্রাস্টওয়ার্দি হিসাবে দেখা যায়। তো এই জন্য আমি জাস্ট আপনাকে জানিয়ে দিলাম যাতে আমরা
যদি ট্রাস্ট অথরিটি দেখি, যে কি জন্য আমরা ট্রাস্ট অথরিটি দেখছি সেটা আমি একটু দেখিয়ে দিলাম। ট্রাস্ট অথরিটিকে ভাবুন আপনার টিচারের এবং স্টুডেন্টের প্রতি বিশেষজ্ঞতার মতো। যদি কোনো ওয়েবসাইট ভালো আচরণ করে তাহলে তার ভালো বন্ধু থাকে, মানে ট্রাস্ট ওর্দি ওয়েবসাইট। আর যদি গুগলের চোখে চোখে আরো বেশি ট্রাস্ট ওর্দি হয়ে উঠবে। ঠিক আছে, মানে ভালো মানুষের কাছে থাকলে অবশ্যই আপনি ভালো মানুষই হবেন, এটা, এবং টিচারও মনে করবে আপনি ভালো। এটাই হলো আমাদের ট্রাস্ট ওর্দি। তো এরপরে হলো কি সাইটেশন ফ্লো। তো সাইটেশন ফ্লো কি, আমরা একটু আগে যে ট্রাস্ট ফ্লো করেছিলাম সেই ট্রাস্ট ফ্লোটার আর কি কিছুটা উল্টা। ঠিক আছে, কিছুটা উল্টা কেন? ট্রাস্ট ফ্লো আমরা কি বলেছিলাম, ট্রাস্ট ফ্লো ও পুরোপুরি আপনার ব্ল্যাক লিঙ্কের কোয়ালিটি দেখতো, না হলে কিন্তু সে এটা মেজার করতো না। যদি কোনো ট্রাস্ট ফ্লো খারাপ দেখতো সেটাকে সে মেজার করতো না। এটা একটু আলাদা। সাইটেশন ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা তৈরি আরেকটি মেট্রিক, যেটা ওয়েবসাইটের লিঙ্ক এর সংখ্যা মাপে। মানে সেটা ভালো নাকি খারাপ ইট ডাজ নট ম্যাটার, ব্যাকলিঙ্ক আপনার কয়টি আছে সেটা সে মাপে। যদি আপনার 100টা ব্যাকলিঙ্ক থাকে, 100টা ডিএর, মনে করেন সবগুলোর ডিএ আছে 30টা, 30 করে, ইট ডাজ নট ম্যাটার ফর সাইটেশন। আপনার ব্যাকলিঙ্ক আছে, তার মানে আপনার হায়ার নাম্বার সে দিবে। তো এটা কিভাবেই সে সাইটেশন ফ্লো ক্যালকুলেট করে। তাহলে আমরা বুঝলাম সাইডের ট্রাস্ট ফ্লো এর বিপরীত। কারণ ট্রাস্ট ফ্লো 30 যে আছে তাকে কিন্তু সে কাউন্ট করবে না, সে অবশ্যই হায়ার যেগুলো আছে হায়ার গুলোকে সে কাউন্ট করবে। তাহলে আমরা সাইটেশন ফ্লো এবং ট্রাস্ট ফ্লো এর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। সাইটেশন ফ্লো হলো আপনি কতটা জনপ্রিয় তার মতো। যদি আপনার সম্পর্কে সবাই কথা বলে, যদিও আপনি সেরা মানুষ নাও হতে পারেন, তা- তাহলে আপনি কিন্তু সেরা হতেই পারেন বা জনপ্রিয় হতে পারেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও আপনার যদি অনেকগুলো লিঙ্ক থাকে বা ব্যাকলিঙ্ক থাকে, তাহলে আপনার সাইটেশন ফ্লো এর মার্কিং বেশি হবে, যদিও আপনি বেস্ট মানুষ নাও হন। ঠিক আছে, তারপরে আমরা দেখব ডোমেন রেটিং। ডোমেন রেটিং অত বেশি দরকার পড়ে না, এটা এআরএফস দ্বারা তৈরি। ঠিক আছে, তো আমরা, আমি আপনাদের চ্যাটটি 1 সেকেন্ডের জন্য ওপেন করি। এই এআরএফ আমরা কোথাও কি দেখেছিলাম? অনেকে বলছেন এআরএফ দেখেননি। আমরা যখন কয়েকদিন আগে ক্লাসে, এই যে আমাদের খাদিজা আপু বলেছে, আমরা দেখেছিলাম, আমরা যখন লিংক করেছিলাম তখন AHREF দিয়ে আমরা কিন্তু একটি রেডি করেছিলাম। এখন কি কারো মনে পড়েছে? দেখেছেন কোন ক্লাসের সাথে কোন ক্লাস যে যুক্ত হয়ে যায় কেউ জানি না, তাই না? এই যে দেখেন, এই যে এই নামটা দিয়ে একজনের কোম্পানি বানিয়ে ফেলেছে, এহারেফস। ঠিক আছে, এটার সাথে একটা এজ যোগ করে, যাতে কপিরাইটের সমস্যা না হয়, এরপরে এআরএফস বানাই দিয়েছে। দেখতে পাচ্ছি কত বেশি জিনিয়াস মানুষজন আছে। তো এআরএফস দিয়ে কি করেছে, তারা একটি কোম্পানি বানিয়ে দিয়েছে। তার মানে আমরা যদি গুগলে যাই, গুগলে দিয়ে আপনি যদি এআরএফস দিয়ে সার্চ দেন, তাহলে এআরএফস চলে আসবে। তো এআরএফস এর কাজ কি? এরা এসইও টুল সেট আপনাকে সেল করবে, যাতে আপনার পাওয়ারফুল ব্যাকলিঙ্ক যেগুলো আছে সেগুলো আপনাকে সেল করতে পারে। ঠিক আছে, ব্যাকলিঙ্ক দিয়ে তারা যেহেতু কাজ করে, লিঙ্ক মানে ব্যাকলিঙ্ক। ঠিক আছে, এরা আপনাকে কিন্তু কিওয়ার্ড রিসার্চের জন্য এরা ব্যবহার করে থাকে। ঠিক আছে, যে রিসোর্স থেকে আপনি রিসার্চ টুলসও পাবেন মেবি, দুই জায়গা থেকে এক জায়গায়, আমার ঠিক খেয়াল নেই। তো এখান থেকে আপনারা যে কিওয়ার্ড রিসার্চের যে টুলটা আছে এটা পাবেন। অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে এদের। তারপর সাইট অডিটিং ফিচার গুলো আমরা এই এআরএফস এর কাছ থেকে পাবো। অবশ্যই আমাদের কিন্তু কিছু পেমেন্ট দিতে হবে ওদের ওয়েবসাইট থেকে নিতে সময় নেওয়ার সময়। তো তারা কি দিয়ে থাকে, তারা ডোমেন রেটিং বা ডিআর এটা দিয়ে থাকে।
তো তারা 1 থেকে 100 এর স্কেলের একটি প্রাইস দিয়ে থাকে, এবং উচ্চ ডিআর মানে সাইটের আপনার ব্যাকলিঙ্ক প্রোফাইল বেশি এবং সাইট ইঞ্জিনের র্যাঙ্কিং পেতে আপনাকে সাহায্য করে। ঠিক আছে? তো ডোমেন রেটিং আপনার দিয়ে কি আপনার স্কুলের ফলাফলের উপর ভিত্তি করে আপনার স্কোর দেওয়ার মতো। উচ্চ স্কোর মানে স্কুলটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। ঠিক আছে? তাহলে আমরা ডোমেন রেটিং যেটা আছে আমরা বুঝতে পারছি মোটামুটি। এটা ডোমেনের ব্যাকলিঙ্ক প্রোফাইল এবং সার্চ ইঞ্জিনের উপরে পেতে ব্যাকলিঙ্ক প্রোফাইলের উপর নির্ভর করে, এবং ডোমেন রেটিং বেশি হলে আপনাকে উপরের দিকে উঠতে হেল্প করে। তো এখন আমরা পড়লাম ডোমেইনের রেটিং, ডিআর। তো এখন শুধুমাত্র জাস্ট একটি পেজের উপর যেটা নির্ভর করে, ইউআরএল রেটিং। ঠিক আছে? সেটা কি? আপনার পেজের যে ইউআরএল সেটার উপর নির্ভর করে। এটাও এআরএফ এর উপর নির্ভরশীল। তো এআরএফ থেকে দেওয়া ইউআরএল রেটিং এটা কি করে? যেটা ডোমেনের রেটিং এর মতোই, সেটা পুরো ডোমেন মানে ওয়েবসাইটের ডোমেনের উপর নির্ভর না করে পেজের যে ব্যাকলিঙ্ক প্রোফাইল আছে সেটার উপরে আপনাকে এটি মার্কিং দেয়। উচ্চ ইউআরএল মানে আপনার পেজটি গুগলের ফার্স্ট পেজে উপরে আসার পসিবিলিটি বাড়িয়ে দেয়, এবং এর সাথে এটাও বোঝা যায় আপনার পেজের ব্যাকলিঙ্ক প্রোফাইল ভালো আছে, যা আপনার সার্চ রেজাল্টকে উপরের দিকে আনতে ইজি করে। ঠিক আছে? তো ইউআরএল রেটিং হলো যে নির্দিষ্ট ক্লাসরুমের স্কোর দেওয়ার মতো। উচ্চ স্কোর মানে সেই ক্লাসরুমটি অন্যান্য ক্লাসরুম থেকে পাওয়ারফুল এবং অন্যদের দ্বারা সম্মানিত। ঠিক আছে? তো ইউআরএল রেটিংটা আর ডিআরএল রেটিংটা অত বেশি দরকার পড়ে না, আমরা জাস্ট জেনে নিলাম। প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, এটা আমরা একটু জেনে রাখবো। যারা এসইও এর জন্য কাজ করে তাদের জন্য প্রাইভেট ব্লক নেটওয়ার্ক এটা খুবই দরকার পড়ে। যারা ওয়েবসাইট বানায় এবং ওয়েবসাইট সেল করে তাদের জন্য পিবিএনটি জানা আর কি দরকার। তো পিবিএনটি কি? ছোট কথায় আমি বুঝিয়ে দেই। পিবিএন হলো আপনার নিজের আঙিনা, এবং আমরা জানি নিজের আঙিনায় নিজেই সিংহ। ঠিক আছে? নিজেই হলো সিংহ, নিজে যা বলবেন তাই হলো সত্য। তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো এক ধরনের ওয়েবসাইট এর নেটওয়ার্ক যা একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপে থাকে এবং নির্দিষ্ট সাইট এর সার্চ ইঞ্জিন র্যাঙ্কের উন্নতি করার জন্য বা ব্যাকলিঙ্ক করার জন্য ব্যবহৃত হয়। মানে আপনি এমন একটি সাইট বানাবেন যেটা কোনো একটি ওয়েবসাইটের কে উপরের দিকে উঠানোর জন্য আপনি ব্যবহার করবেন। পিভিএন গুলো প্রায় গ্রে হ্যাট এসইও টেকনিক গুলো ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়, এবং এটি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং ম্যানিপুলেট করার জন্য আর কি ব্যবহৃত করা হয়। যা সার্চ ইঞ্জিন যদি শনাক্ত করতে পারে আপনার ওয়েবসাইটকে, সে কিন্তু পেনাল্টি দিবে। ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম পিভিএন বিষয়টি কি। তো ধরেন কিছু ছাত্ররা মিলে পরিকল্পনা করলেন, পিবিএন বিষয়টি কি আমি বুঝাই এখানে। কিছু ছাত্ররা মিলে পরিকল্পনা করলেন, আমরা সবাই মিলে একে অপরের প্রশংসা করব বা বলবো এই ছেলে খুব ভালো মানুষ। কিন্তু এটা সে ছেলে ভালো ছেলে নাও হতে পারে। ঠিক আছে? তো শিক্ষকের কাছে আমরা বললাম যে সে ছেলেটা ভালো, যেমন গুগলে র্যাঙ্ক বাড়তে পারে। ঠিক আছে? শিক্ষক মনে করলো ভালো ছেলে। কিন্তু যদি শিক্ষক বুঝতে পারে যে এটা একটা স্টুডেন্টের দুষ্টামি ছিল, সে আসলে ভালো ছেলে না, এটা তার সত্যিকারের যোগ্যতা না, তাহলে কি করবে? শিক্ষক কিন্তু তাকে একটা শাস্তি দিতে পারে, যেহেতু এটা স্টুডেন্টের এটা দুষ্টুমি ছিল। মানে গুগল তাকে পেনাল্টি দিতে পারে। ওকে? তো যদি সেই ছেলে সত্যি একটা ভালো ছাত্র হয় এবং তাহলে এবং সে সবাইরই প্রশংসা পায়, মানে যেটা আমরা অর্গানিক মার্কেটিং করে থাকি, তাহলে কোনো সমস্যা কিন্তু হয় না। মানে তাকে এমনি গুগলের নর্মাল ওয়েতে আর কি উপরে উঠবে। তার মানে অর্গানিক ব্যাকলিংক হলে গুগল কিন্তু শাস্তি দিবে না। তো আমরা যদি পিবিএন করেই থাকি, আমরা নর্মাল ভাবে করব, যাতে এটাকে উপরের দিকে ঝামেলা করার আর কি পোস্ট না হয়। এখন আপনি যদি একটি পিবিএন নেটওয়ার্ক করে
পিবিএন মানে হলো অনেকগুলো ওয়েবসাইট করা, একটা নিজের একটি ওয়েবসাইট করে আপনার ক্লায়েন্টের জন্য বেটার বেটার রেজাল্ট করা। একটু আগে আমরা কি বুঝলাম, একটা ওয়েবসাইট আমি করলাম। ওয়ান মোমেন্ট, এটা বুঝতে পারানো একটু সমস্যা হচ্ছে, আমরা একটু আমাদের স্ক্রিনটি আরেকবার শেয়ার করি। তো ধরেন আমরা একটু ওয়েবসাইট করলাম। ওয়েবসাইটটি করার পরে আমরা এটা ডিএ বেটার করলাম। ডিএ কিভাবে বেটার করি? আমরা বেশি বেশি পোস্ট করে এবং ব্যাকলিঙ্ক করি। ব্যাকলিঙ্ক করি কোন কোন জায়গায়? আরো বড় বড় যে ওয়েবসাইট আছে সেসব জায়গায় আমরা ব্যাকলিঙ্ক করছি। যখন বড় বড় জায়গায় আমরা পোস্ট আর ব্যাকলিঙ্ক করছি, আমার ওয়েবসাইটে ডিএ কিন্তু বেড়ে, ধরেন বেশি ধরলাম না, 60 হলো বা 70 হলো, 60 হলো ধরলাম। তো এরকম আমি কয়েকটি ওয়েবসাইট যখন কষ্ট করে বানাবো, মনে করেন আমি 10টা ওয়েবসাইট বানালাম, কম করে ধরলাম 10টা ওয়েবসাইট বানালাম। তো এইটা দিয়ে আমি যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, যদি শুধুমাত্র সেই ক্লায়েন্টেরই কথা যদি আমি লিখি, তাহলে গুগল মনে করবে যে এটা মেবি, এবং খুবই স্ট্রং করে লিখি, যে বেশি 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 লিখি, তাহলে কি মনে করবে, মেবি উনি এটা ইচ্ছাকৃতভাবে করছে। কিন্তু সেটা না করে আমরা যদি একটু অর্গানিকলি করি, মানে নর্মাল মানুষের মতো করে একটি পোস্ট দিই, শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে না, আরো কিছু ওয়েবসাইটে যদি আমরা দেই, মানে অর্গানিকলি ভাবে দেই, নর্মাল ওয়েতে দেই, তাহলে দেখা যাবে যে এই কাজটি বেটার হচ্ছে। তো আমরা কি বুঝতে পারছি নর্মালি পিবিএন নেটওয়ার্কটি কি, আগে আমরা তো বুঝতে পারছি না। পিবিএন নেটওয়ার্ক হলো একটি ওয়েবসাইট করা যেটার ওনারশিপ আপনার হবে। ঠিক আছে? তাহলে আপনি যা পোস্ট করবেন সেটা আপনি নিজের অনুযায়ী পোস্ট করতে পারবেন। সবাই পিবিএন নেটওয়ার্ক বুঝতে পারছি? তাহলে আমরা পিবিএন নেটওয়ার্ক যে একটু আগে যে দেখলাম, এটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝে গেছি। একটু আগে যে আমরা এসইও ক্লার্কের বিভিন্ন ধরনের পোস্ট দেখলাম, এখন তাহলে আমরা বুঝলাম না 50+ যে দিয়ে 100 পিবিএন উনি যে দিবে, তাহলে আমরা সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি যে অর্গানিক মার্কেটিং পিবিএনটি কি, আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে এরপরে আমরা দেখি এসইও দৃষ্টিকোণ থেকে, যদি পিবিএন সঠিকভাবে এবং প্রাকৃতিকভাবে হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি বুঝতে পারে যে আপনি ফোর্সফুলি কৃত্রিমভাবে কাউকে উপরে উঠানোর ট্রাই করছেন, তাহলে কিন্তু আপনি প্যারানটি খেতে পারেন। তাহলে মূল কথা কি? অর্গানিক ভাবে ব্যাকলিঙ্ক তৈরি করা ভালো, কিন্তু জোর করে ম্যানিপুলেশন করা কিন্তু আর কি শাস্তির সম্মুখীন হতে পারে। ওকে? তো এখন আমি আপনাদের একটু বুঝাই, এতদিন ধরে যে আমরা ব্যাকলিঙ্ক জানছি, ব্যাকলিঙ্ক কিন্তু জাস্ট একটা উপায় করা যায় না। ঠিক আছে? ব্যাকলিঙ্ক কিন্তু 3 উপায়ে, ব্যাকলিঙ্কের ভাগ কিন্তু 3টা। কয়টা? ব্যাকলিঙ্কের ভাগ হলো 3টা। ওকে? তো এটা আমরা একটু দেখি। সে স্যার, আমরা তো শুধুমাত্র একটাই জেনেছি, 3 ভাগ কিভাবে হলো আমরা তাদের সুখ জানি। প্রথমটা হলো ইনবাউন্ড লিঙ্ক, ব্যাকলিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্ক। তো আমরা যদি কেউ বলি ইনবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক মানে কি? ধরেন কেউ যদি আপ অন্য ওয়েবসাইট থেকে ধরেন আপনার ওয়েবসাইটে আসে, ধরেন এটা হলো আপনার ওয়েবসাইট, এই অন্য ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটে আসে, তাহলে আমরা কি বলি? আমরা ইনবাউন্ড লিংক বলে থাকি। ঠিক আছে? ধরেন ফেসবুকে দেওয়া আছে আপনার ওয়েবসাইটের লিংক, আপনি পোস্ট দিয়েছেন, ওখানে যদি আপনার ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, বা ধরেন ফেসবুকের পোস্ট দিয়েছেন, ওখানে আপনি পিন্টারেস্টে পোস্ট দিয়েছেন, তাহলে সেটা কিসের উদাহরণ? সেটা আমরা ইনবাউন্ড লিংক এর উদাহরণ। ঠিক আছে? এটাও কিন্তু ব্যাক লিংক, কিন্তু ওটাকে আমরা কি বলি? ইনবাউন্ড লিংক বলে থাকি। ওকে? তারপরে আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংক কি? একটু আগে আমরা বলেছিলাম
আপনার ওয়েবসাইটে আসলো। তাহলে এখন আমরা একটু পাঠিয়ে দিই, মানে আপনার ওয়েবসাইট থেকে যদি অন্য ওয়েবসাইটে যায়, তাহলে আমরা কি বলছি? আমরা বলছি হলো আউটবাউন্ড লিঙ্ক। যেমন আমরা উইকিপিডিয়াতে যদি যাই, উইকিপিডিয়ার মধ্যে দেখি না অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যে আপনার এই জায়গায় যান, এই জায়গায় যান। তখন আমরা ওই সব যে লিঙ্ক আছে তাকে আমরা কি বলি? আমরা আউটবাউন্ড লিঙ্ক বলে থাকি। ঠিক আছে? তো মেবি আমার অনেক স্টুডেন্ট তাও বুঝেনি ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক কি বলে। ঠিক আছে, আমি আরো আপনাকে ক্লিয়ারলি বুঝাই। ধরেন আপনি একটি পত্রিকা নিয়েছেন। ঠিক আছে, আমরা তো পত্রিকা পড়েছি, পত্রিকায় অ্যাড পড়েছি, তাই না? ধরেন আপনি একটা অ্যাড পড়েছেন, অ্যাডের মধ্যে দিয়ে রেখেছেন যে আমার দোকানে আসো। ঠিক আছে, আমি ডিজিটাল মার্কেটিং আর কি এটা সব চালাচ্ছি, আমার দোকানে আসো। ঠিক আছে, এরকম একটা অ্যাড দিয়েছেন। আমরা পত্রিকা অনেক ধরনের অ্যাড দেখি না? তো এরকম একটা অ্যাড দিয়েছেন যে আমার দোকানে আসো। তাহলে আপনি যে পত্রিকায় যে এই অ্যাডটি দিয়েছেন, এই অ্যাডটি যে দিলেন, এটা কি টাইপের ব্যাকলিঙ্ক? এটা কিন্তু ইনবাউন্ড অ্যাড লিঙ্ক। তাহলে আমরা কি বুঝতে পারছি ইনবাউন্ড লিঙ্ক কাকে বলে? তো ইনবাউন্ড অ্যাড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক আমরা ক্লিয়ার। এখন যদি আপনার মনে হয় স্যার ইনবাউন্ড এক যদি হয় তাহলে আউটবাউন্ড কি? মনে করেন সে এক লোক আপনার এই পত্রিকার অ্যাডটি দেখে আপনার কাছে আসলো, আপনার দোকানে এসে বলল, আপনি তো ডিজিটাল মার্কেটিং এর জিনিসপত্র সেল করেন, ঠিক আছে? আপনার কাছে গিয়ে বলল যে ভাইয়া আমাকে এক হালি ডিম দেন। ঠিক আছে, গিয়ে কি বললো, আমার এক হালি ডিম দেন। তো আপনার কাছে ডিম তো নাই, তাই না? আমরা তো ডিম সেল করি না। তো বললাম যে আপনি পাশের দোকান থেকে ডিম কিনেন। কি বললাম? আমরা পাশের দোকানে ডিম পাবেন, আপনি পাশের দোকানে যান। এই যে আমরা যে পাশের দোকানে যেতে বললাম, এটাকে আমরা কি বলবো? আমরা আউটবাউন্ড লিঙ্ক বলবো। আমার কাছে তো আসছিল, আমরা কি করলাম, আমরা পাশের দোকানে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা এই যে পাশের দোকানে পাঠাই দিলাম, এটাকে আমরা কি বলছি? আমরা আউটবাউন্ড লিঙ্ক। তাহলে আমাকে বলেন, ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক আমাদের, যদিও লিঙ্ক হলো সেম, দুইটাই হলো ব্যাক লিঙ্ক, একটা ব্যাক লিঙ্ক আর আউটবাউন্ড লিঙ্ক, দুইটার মধ্যে আমাদের কি ভেজাল বাঁচবে? যদি কেউ আপনাকে ক্লায়েন্ট বলে আমাকে কিছু আউটবাউন্ড লিঙ্ক একটু করে দিবেন, তাহলে আমরা বুঝবো আউটবাউন্ড লিঙ্ক কোনটা? আপনাদের চ্যাট ওপেন আছে বলেন তো, নাকি আমরা বুঝবো না? আর যদি বলে যে আমাকে কিছু ইনবাউন্ড লিঙ্ক করে দিবেন, তাহলে আমরা বুঝবো না যে সে কি টাইপের লিঙ্ক চাচ্ছে? আমরা সেভাবে লিঙ্ক করে দেব। ঠিক আছে, কারণ আমরা কিন্তু এখন একটু স্মার্ট, তাই না? আমরা কিন্তু সে আগের মতো চিরাচরিত, আমাদের বোঝানো দরকার নেই কোনটা কি। আর লাস্টে আমরা আরেকটি লিঙ্ক আমরা সবাই বুঝি, একটি ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক, একটি পেজে ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক থাকে, সেগুলো আমরা ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে, একটি পেজের মধ্যে যখন একটা পেজের সাথে আরেকটি পেজের লিঙ্ক থাকে, সেটিকে আমরা ইন্টারনাল লিঙ্ক বলি। যেমন একটি ওয়েব পেজে এসইও টিপস নিয়েও আছে, আবার কিওয়ার্ড রিসার্চ নিয়েও একটি পেজ আছে, এই পেজের সাথে এই পেজের যে লিঙ্ক আছে সেম পেজে, সেটা আমরা ইন্টারনাল লিঙ্ক বলি। তো আমরা ব্যাক লিঙ্ক নিয়ে মোটামুটি আমাদের ধারণা, যেটা আম, আর কি ঝামেলা হতো বা আমরা বোঝার দরকার ছিল, আমরা কিন্তু বুঝে গেছি। ঠিক আছে, তো আশা করি আমাদের কিওয়ার্ড নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। এটা নর্মালি দুটো একটা ক্লাসে ছিল, এটা আমি দুই ভাগ করেছি। ঠিক আছে, কিওয়ার্ড এবং আমাদের গত ক্লাস যেটা ছিল এসইও এবং কিওয়ার্ড, এটা আমি দুইটা ক্লাস করেছি, যাতে আমরা আরো বেশি ডিটেলস ভাবে বুঝি। বলেন তো আমাদের ইজি হয়েছে না? একটা ক্লাসে নিলে আমাদের মাথায় কিছুই ঢুকতো না। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি যে কি জন্য আমরা দুটো ক্লাস করেছি। এখন আমি আপনাদের আরেকটি কোশ্চেনের উত্তর দিই, আমার স্টুডেন্টরা প্রায় বলবেন, তারপর আমি আজকে ক্লাস ছেড়ে দিচ্ছি আপনাদের, যেহেতু কাল নেক্সট ক্লাসে এক্সাম। যে স্যার আমাদের এক্সাম কিসে হবে? আমাদের এক্সাম কিন্তু ইংরেজিতে হবে। এটা তো আমরা সবাই বুঝি, তাই না? নাকি আমরা কেউ জানি না এখনো যে ইংরেজিতে হবে না?
তো আমরা যদি আমাদের ইংরেজি পড়তে এতই কঠিন লাগে, আমরা এখানে থ্রি ডটস ক্লিক করব। ঠিক আছে, আমাদের গুগল ক্রোমে আমরা থ্রি ডটস ক্লিক করব। এই যে এখানে থ্রি ডটস আছে, গুগল ক্রোমে ডেস্কটপ মোড অন করে আমরা থ্রি ডটসে ক্লিক করে আমরা এখানে ট্রান্সলেট যে আছে, ট্রান্সলেটে ক্লিক করে আমরা জাস্ট বাংলা করে নিব। আমি বাংলা করতে যাচ্ছি না, কিন্তু ওখানে বাংলা যে লেখা থাকবে আমরা বাংলা করতে যাব। ঠিক আছে, ট্রান্সলেটে গিয়ে আমরা বাংলা করে নিব। যদি আপনার বাংলা না থাকে, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটি অ্যাড করে নিব। ঠিক আছে, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? বাংলা অ্যাড করে নিতে আপনি কিন্তু এক্সামের আগেই কিন্তু বাংলা অ্যাড করে নিয়েন। ঠিক আছে, না হলে কিন্তু আমাদের এক্সামের সময়, এক্সামের আগে কিন্তু আপনারা অত সময় পাবেন না। ঠিক আছে, যদিও আমাদের এক্সাম অত সময় লাগে না, তারপর কি করবেন, একটা সময় করে থ্রি ডটস থেকে আপনি কি করছেন, আমাদের ট্রান্সলেট করে অ্যাড করে নিচ্ছেন। ওকে, আর আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি আমাদের গ্রুপে কিন্তু আমরা পাবো। ঠিক আছে মা আবু বাপু ভাইয়া, আমি কিন্তু অলরেডি আপনাদের এক্সামের কিরকম টাইপের হবে এগুলো আমি অলরেডি গত ক্লাসে বলেছি, বলেছি না সবাইকে? এক্সামে কোশ্চেন কিরকম হবে গত ক্লাসে কি আমি জানিয়েছি না? এটা তো ক্লাসের আগে আমি নিতে চাচ্ছিলাম, সবাই তো এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছিলেন না। এটা তো প্রথম দিকে হলে এটা বেটার ছিল, আমরা তো শেষের দিকে এটা কি অ্যাড করতে চাচ্ছেন? এটা তো তাহলে যারা রেকর্ডেড ক্লাস দেখবেন তারা তার জানবেন না যে আমরা এক্সাম নিয়ে কথা বলেছি। এটা প্রথম দিকে বললে বেটার হতো। জিজ্ঞেস করলাম আপনাদের যে আমরা এক্সাম নিয়ে কথা বলবো নাকি, আপনারা তো সবাই বললেন যে না স্যার আমরা বলবো না। তো আমরা অবশ্যই কোশ্চেনের আনসার জানা না থাকলে, আমরা বেশিরভাগই কিন্তু এমসিকিউ কোশ্চেন আছে। ঠিক আছে, বলেছি বেশিরভাগই এমসিকিউ কোশ্চেন আছে, দু একটা আমাদের কিছু আমাদের রিটেন কোশ্চেন আছে। এবং আমরা যদি আমাদের যে ক্লাসের যেগুলো আমি পড়িয়েছি তার বাইরে আমি কোশ্চেন দেইনি। ঠিক আছে জামাল ভাইয়া, যদি আমরা ক্লাসগুলো প্রতিদিন করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না, এবং হোমওয়ার্ক গুলো করি আমাদের কিন্তু সমস্যা হবে না। কারণ আপনি যদি ক্লাসগুলো না করেন, হোমওয়ার্ক না করেন, তাহলে কিন্তু আমরা সমস্যা হবে। আশা করি ক্লিয়ার হয়েছি। আশা করি আমি বুঝাতে পেরেছি। কত মার্কের এক্সাম আমি অলরেডি দেখিয়েছি। ঠিক আছে, আর আমি কাউকে কিন্তু মুখস্থ করতে বলিনি নূর ভাইয়া, আমি কিন্তু আপনাদের কারো মুখস্থ করতে বলিনি, জাস্ট বলেছি বুঝে যেতে। বুঝে গেলেই আপনারা খুব ভালো মার্ক পাবেন। মুখস্থ করলে কোনদিন ভালো মার্ক পাওয়া যায় না। ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই, আমরা বুঝে যাব। তো আমরা না হলে যদি আমাদের প্রিভিয়াস ক্লাস দেখতে চাই, এখানে গিয়ে আমার নামে ক্লিক করতে পারবেন। আমি এখন ক্লাস অফ করে দিচ্ছি, সমস্যা নেই, ওষুধ খেয়ে শুয়ে থাকেন। এখান থেকে আমরা এই যেগুলো আছে আমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিচ্ছি। ঠিক আছে, আফিয়া আপু, নতুন পেজ খুলবেন নাই, খুলবেন না, আমরা হোমওয়ার্কে বলেছি। ঠিক আছে, হোমওয়ার্ক আমরা করে রাখবো। ঠিক আছে, আমরা দুই একটা কোশ্চেন আছে, আমরা দেখি। আর 5 মিনিট আমি সময় দেই, তারপর আমি চলে যাবো। সন্ত মিয়া বলেন, কি বলতে চান? আমি ছেড়ে দিতে চাচ্ছিলাম। সন্ত মিয়া কি আনসার, কি কোশ্চেন? আগের পেজ। আম, আফিয়া আপু কি কথা লিখছে আমি বুঝছি না। আফিয়া আপু আপনাকে আনমিউট করেছি। স্যার আমার আগের আইডিটা মানে ব্যান হয়ে গেছে। কি ব্যান হয়ে ওইটা গিয়েছে বুঝিনি। স্ক্রিনশট দিতেছি স্যার একটা।
স্ক্রিনশট দেওয়া লাগবে, স্ক্রিন শেয়ার করেন, আমি বুঝি। ও আচ্ছা ঠিক আছে। বাংলা করব, আমরা জাস্ট থ্রি ডটস করে বাংলা করবো। যদি আপনি কিছু না পারেন সেক্ষেত্রে আমরা বাংলা করব, ঠিক আছে পূজা আপু? আপনি যদি এবিসিডি না বুঝেন তাহলে আমরা বাংলা করে নিব, ঠিক আছে? স্যার এই যে আগের পেজ মানে আগের আইডিটা মানে ঢুকতে পারি না, হঠাৎ করে এরকম হয়ে গেছে, স্ক্রিনশট দিছি দুইটা দেখেন, ওইরকম হয়ে গেছে আর ঢুকতে পারতেছি না। আপনার নেটের অবস্থা মেবি খারাপ, এজন্য ঘুরছে। আপনার কি ফেসবুক আইডি চলে গেছে, নাকি ফেসবুক পেজ চলে গেছে, নাকি কোনটা চলে গেছে, একটু ক্লিয়ার ভাবে বলবেন। আফিয়া আপুকে আপডেট করেছি। ফেসবুক হ্যাঁ, জি আপু। ফেসবুক আইডি ফেসবুক আইডি হয়ে গেছে, ব্যান হয়ে গেছে, পেজ না। ফেসবুক ফেসবুক আইডি যদি আপনার ব্যান হয়ে থাকে, আপনি তো আমাদের ক্লাসেই আসতে পারতেন না। আবার নতুন করে আপনার ফেসবুক খুলে তারপরে ক্লাস আসছি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে দেখি আপনার ফেসবুক পেজ। ফেসবুকের বলছেন আপনার এরকম আর কি একটা মেসেজ আসছে। ওকে, আফিয়া ম্যাম সাব্বিরের আপিল। আপনি আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে আর কি দিয়েছেন, তাই তো? আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে করেছেন? আমার ফেস দিয়ে করছি। হ্যাঁ, স্মার্ট এনআইডি কার্ড দিয়েছেন না? স্মার্ট আইডি কার্ড তো চায় না আমার ঠিক তো আছে, আপনার শুধু ফেস চেয়েছে, তাই তো? হ্যাঁ। আর আপনার যে আরেকটি আসেনি, শুধুমাত্র এটাই এসেছে। তো এখানে বলেছে কি যে একদিনের মতো সময় লাগে, ঠিক আছে? আর কি পোস্ট করেছিলেন ফেসবুকে? আফিয়া আপু, আপনাকে আবার আমি করেছি। আমি আপনার মানে আমি আইডি ছিল আর একটা আমার ছেলের নামে আইডি, তারপরে আমি গ্রুপে ঢুকতে পারতেছিলাম না দেখে আমি নতুন আইডি খুলছিলাম ওইটা। ওকে আপু, আমি আপনাকে বলি যে আপনার ফেসবুক আইডিতে ছবি দেওয়া আছে কার? ফেসবুক আইডিতে আমার একটা মানে প্রোফাইল পিক ছিল ও একটা গাছের। প্রোফাইল পিক ছিল গাছের? তাহলে আপনার ফেস আইডেন্টিফিকেশন কিভাবে হবে? কি জানি কি জানি, গডই জানে কি হবে। ওয়েট করেন, দেখেন 3 দিন পরে কি হয়। 28 নভেম্বর করেছেন, গতকাল করেছেন, 2-3 দিনের মধ্যে দেখেন কি হয়। ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। আমি কি বুঝতে পেরেছি? গাছের পিক আছে আপনি, এজন্য আমি বারবার বলি যে অ্যাটলিস্ট কিছু পোস্ট টোস্ট করলে নিজের ছবি দিয়ে আর কি, ঠিক আছে? এরকম পোস্ট হলে তাহলে অ্যাটলিস্ট কিছু ছবি যদি আগেও পোস্ট করতেন, আপনার ফেস আইডেন্টিফিকেশন করতে ইজি হতো যে এটা হলো আপনারই। আমি কি বুঝতে পেরেছি আপু? হ্যাঁ বুঝতে পারছি। মানে এটা যে আপনারই, এটার কিন্তু আপাতত ফেসবুকের কাছে কিন্তু কোনো অপশন নেই, শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার ছাড়া। এখন যদি আপনার কাছে আপনার স্মার্ট এনআইডি কার্ড না চায়, তাছাড়া কিভাবে সে দিবে? তো আপনি একটা কাজ করেন, লাস্টে যদি আপনার পিসি থাকে বা আপনার মোবাইল থাকে, আপনি হেল্প এন্ড সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে পার্সোনাল ডিটেলসে যাবেন। পার্সোনাল ডিটেলস থেকে এই যে আমরা পার্সোনাল ডিটেলস যে আছে দেখতে পাচ্ছি, এখান থেকে আইডেন্টি কনফার্মেশন থেকে আপনার পার্সোনাল আইডি থেকে আপনি ইয়ে করবেন, আপনার পার্সোনাল আইডি দিয়ে দিবেন, ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আপু স্ক্রিনটা আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, শুনতুমি আপু বলেন। হ্যাঁ, শুনতুমিয়া বলেন, আপনার কি সমস্যা?
সন্তু মিয়া, আপনার প্রবলেমটি বলেন, নাহলে আমি আজকে ক্লাসটি অফ করে দিব। কিছু বলবেন? ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো কোশ্চেন আমরা পাচ্ছি না। আজকে ক্লাসে এটুকুই। নেক্সট ক্লাসে আপনাদের যেহেতু এক্সাম হবে, খুব ভালো মতো এক্সামের প্রিপারেশন নিয়েন। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের পরীক্ষার সময় কমেন্টে কোনো কোশ্চেন পাবো না। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট।